বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 21শে নভেম্বর 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2026-এর আজকে পঞ্চম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির আমাদের যে সাজেশন আছে সেই সাজেশনের 5 নাম্বার প্রশ্ন। সাজেশনের 5-এর দেখেন, কে ফৌজদারি কার্যবিধি 1898-এর 144 ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারেন এবং কি কি অবস্থায় এই আদেশ প্রদান করা যায়, কতদিন পর্যন্ত এই আদেশ বলবৎ থাকে। তো প্রশ্ন হলো যে ফৌজদারি কার্যবিধির 144 ধারার আদেশ মানে কে প্রদান করতে পারে এবং কি কি অবস্থায় প্রদান করা যায় এবং কতদিন পর্যন্ত এই আদেশ কি বলবৎ থাকে। তো তার আগে আমাদের জানা উচিত যে ফৌজদারি কার্যবিধির 144 ধারা অ্যাকচুয়ালি আছে কি। ফৌজদারি কার্যবিধির 144 ধারা হচ্ছে এমন একটা ধারা যে অনেকে 144 ধারা কি আছে জানে না, কিন্তু 144 ধারার নাম জানে। বলে যে অমুক জায়গায় 144 ধারা জারি করছে, যদি বলে যে 144 ধারা কি, কেন জারি করা হয়, এর ফলাফল কি, দেখবেন যে সে বলতে পারতেছে না, কিন্তু পপুলার একটা সেকশন সবাই মোটামুটি জানে। তো 144 ধারা আসলে আছে কি? 144 ধারা আছে হলো যখন কোনো জায়গায় মারামারি, দাঙ্গা হাঙ্গামা এগুলোর কারণে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়, মানুষের জীবন স্বাস্থ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যখন কোনো ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেয়, সেই পরিস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারার আদেশ জারি করে থাকে। কিভাবে? ধরেন পল্টন ময়দানে এনসিপিও সমাবেশ ডাকছে, বিএনপিও সমাবেশ ডাকছে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হতে পারে। একই সময় যেহেতু তারা সমাবেশ ডাকছে, একই সময় সমাবেশ ডাকছে মানে কি, দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে তাদের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং আশেপাশের লোকজনের নিরাপত্তার জন্য এটা হুমকি স্বরূপ। তাহলে সেই পরিস্থিতিতে 144 ধারার আদেশ জারি করতে পারে। 144 ধারার আদেশ হচ্ছে প্রিভেন্টিভ নেচারের। হোয়াট ইজ প্রিভেন্টিভ নেচার? প্রতিরোধমূলক। প্রতিরোধমূলক মানে হলো কোনো ঘটনা যাতে ঘটতে না পারে, এবং 144 ধারা জারি করলে ওখানে কেউই আসতে পারবে না। তখন কেউ যদি এসে যায় তাহলে কি হবে? কেউ প্রথমত 144 ধারা মানে হলো কেউই আসতে পারবে না, আর এরপরেও 144 ভঙ্গ করে যদি কেউ এসে যায় তাহলে কি পরিণতি হতে পারে সেটা আমরা সামনে আলোচনা করব। বাট আপাতত আমরা প্রশ্নের শুরুতে আসি। দেখেন, কে ফৌজদারি কার্যবিধি 1898 144 ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারে। ভূমিকা দেখেন, ভূমিকা। দাঙ্গা হাঙ্গামা বা মারামারি বা রাজনৈতিক ইত্যাদি কারণে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে আন্ডারলাইন করবেন, জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 ধারার আদেশ প্রদান করে থাকেন। তাহলে যদি পরীক্ষায় আসে আহ, যে মানে 144 এর আদেশ কে প্রদান করে? জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন, যিনি 144 ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারেন। ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 144-এর 1 অনুযায়ী নিম্নোক্ত ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করতে পারেন। কে কে পারেন দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট, এছাড়া অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা প্রাপ্ত। তার মানে কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট কিন্তু 144 জারি করতে পারে না। 144 জারি করতে পারে আইদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর এনি আদার স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। দেখেন, এই দুই ম্যাজিস্ট্রেটের মধ্যে যে কেউ শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আসন্ন বিপদ, এই শব্দটা বলতেন, আসন্ন বিপদের ক্ষেত্রে 144 ধারা জারি করতে পারে। কি 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 বিপদের ক্ষেত্রে? আসন্ন বিপদ। এখন তাহলে বিপদ কি হয়ে গেছে? না, বিপদ কি? আসন্ন। আসন্ন পরিস্থিতিতে জারি করবে 144 ধারা। আমাদের যখন করোনার ভ্যাকসিন দেশে আসলো তখন আহ, আমরা তো করোনার ভ্যাকসিন নিছি আগে আগে নাকি, যাতে করোনা না হয়। এইটাই হলো প্রিভেন্টিভ রিলিফ বা প্রিভেন্টিভ ন্যাচারাল অ্যাকশন, যাতে ওই রোগটা আমাদের না হয়। তো যেসব ক্ষেত্রে বা কারণে বা উদ্দেশ্যে 144 ধারা জারি করা যায় এটা আমাদের একটু লিখতে হবে। আপনারা আমি আপনাদের বলি, আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো, এখানে প্রচুর পরীক্ষা হবে ইনশাল্লাহ, তখন এইভাবে যেরকম পয়েন্ট আকারে আকারে লিখবেন, এইভাবে মানে ভূমিকা দিবেন, একটু আন্ডারলাইন করবেন, যিনি 144 ধারা আদেশ জারি করতে পারেন আন্ডারলাইন করবেন। তো এই আন্ডারলাইন গুলো অবশ্যই কালো কালি দিয়েই করবেন। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় যদিও নীল কালি দিয়ে লেখা যায়, বাট
ধারে কাছেও যাবেন না। কালো কালি, যত আন্ডারলাইন হোক, যত মানে মোটা করে লেখা হোক, সবকিছু ইউজ করবেন কি কালো কালি। কালো কালি ছাড়া আর অন্য কোনো কালি এ জায়গায় ব্যবহার করতে যাব না আমরা ইনশাল্লাহ। এখন পরীক্ষার প্রশ্ন এসেছে যেসব ক্ষেত্রে বা কারণে বা উদ্দেশ্যে 144 ধারা জারি করা যায়। নিম্নোক্ত পরিস্থিতিতে 144 ধারা জারি করা যায়। দেখেন কি কি পরিস্থিতি। আহ আচ্ছা, আইনানুগভাবে নিযুক্ত কোনো ব্যক্তি বাধা, বিরক্তি বা ক্ষতির আশঙ্কা করলে, দেখছেন আইনানুগভাবে নিযুক্ত কোনো ব্যক্তি কিসের কিসের আশঙ্কা, বাধা, বিরক্তি বা কি ক্ষতির আশঙ্কা করলে, মানুষের জীবন স্বাস্থ্য বা নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলে। কি কি নিরাপত্তা? মানুষের জীবন স্বাস্থ্য নিরাপত্তা। তারপরে দেখেন, দাঙ্গা মারামারির আশঙ্কা দেখা দিলে, দাঙ্গা অথবা কিসের মারামারির আশঙ্কা দেখা দিলে, জনগণের শান্তিতে ব্যাঘাত ঘটায় এমন কোনো কাজ হতে বিরত রাখার জন্য। তাহলে এত বলা যায় যে সাধারণত যেগুলা, যে কারণে মানুষের জীবনের প্রতি হুমকি স্বরূপ, স্বাস্থ্যের প্রতি হুমকি স্বরূপ, নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ এরকম কোনো আশঙ্কা দেখা যায়, সেই ক্ষেত্রেই 144 ধারার আদেশ জারি করতে পারে। উপরোক্ত ক্ষেত্রগুলোতে বা কারণে বা উদ্দেশ্যে 144 ধারা জারি করা যাবে। এক্ষেত্রে এই ধারা মূলত অস্থায়ী প্রকৃতির আদেশ, যা শুধুমাত্র খুবই জরুরি পরিস্থিতিতে দেওয়া যাবে। এটা আন্ডারলাইন করুন, খুবই জরুরি পরিস্থিতি। ইচ্ছা করলেই 144 দেওয়া যাবে না। 144 দেওয়া যাবে ইমার্জেন্সি সিচুয়েশনে, মানে যখন পরিস্থিতি খুবই গুরুতর। আপনি অ্যান্টিবায়োটিক কখন খান? যখন আমার ওই আহ, সাধারণ ওষুধে ওষুধ সারতেছে না। যদিও আমরা এখন ডাক্তারের কাছে যাওয়া ছাড়া অ্যান্টিবায়োটিক আগেই, অসুখ হওয়ার আগেই অ্যান্টিবায়োটিক মেরে দিই। তো এখন বিষয়টা হচ্ছে কি, যখন আপনি ওই জিনিসটা আগে খাবেন তখন আপনার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যাবে, তখন আর অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ ভবিষ্যতে আর করবে না। কারণ যে কোনো জিনিসের ভালো মন্দ খারাপ সব দিকে আছে। একজন ম্যাজিস্ট্রেট শুধুমাত্র ওই সব ক্ষেত্রে এই অনন্য সাধারণ ক্ষমতা প্রয়োগ করবে, আন্ডারলাইন করবেন, যা অন্য কোনো উপায়ে সমাধান করা সম্ভব নয়। মানে যদি কোনো অন্য কোনো উপায়ে সমাধান করা সম্ভব হতো তাইলে আর 144 জারি করতো না। বুঝতে পারছেন? এখানে উল্লেখিত জরুরি পরিস্থিতি অবশ্যই হঠাৎ উদ্ভব হতে হবে, আন্ডারলাইন করেন হঠাৎ, হঠাৎের একটা আন্ডারলাইন করেন, হঠাৎ উদ্ভব হতে হবে। এবং এর পরিণতি হতে হবে অত্যন্ত মারাত্মক, অর্থাৎ জরুরি পরিস্থিতির উদ্ভব হলে তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলে এটি মারাত্মক ক্ষতির কারণ হতে হবে। কোনো পক্ষকে অন্যায় সুবিধা প্রদানের লক্ষ্যে এই ধারার প্রয়োগ করা যাবে না। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে 144 এর আদেশ কেন দেয়। যখন আমাদের চারপাশে কোনো ঘটনা, বিপদ, মানে ভয়ঙ্কর পরিস্থিতি ঘটার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে 144 ধারা আদেশ দেওয়া হয় যাতে ওই পরিস্থিতির উদ্ভব না হয়। এখন আমাদের দেশে যখন সরকার পরিবর্তন হলো 2024 সালের 5ই আগস্ট, তার আগে আমাদের সারা বাংলাদেশে কারফিউ জারি হয়েছিল। শব্দ মনে আছে? কারফিউ না? কারফিউ। তো অনেকেই মনে করেন যে কারফিউ মনে হয় 144 ধারা। কারফিউ অ্যাকচুয়ালি 144 দ্বারা না। আপনারা জানেন কেউ কারফিউ? কারফিউ কি এ জায়গা যারা আছেন কারফিউ কি জানেন কোন আইনে দেয়? আচ্ছা, হ্যাঁ, কারফিউ দেয় অ্যাকচুয়ালি বিশেষ ক্ষমতা আইন 1974 24 ধারা। ওই জায়গায় বলা আছে যে এই 144 এর একটা মারাত্মক ধরন হলো কারফিউ। মানে যদি পরিস্থিতি এরকম হয় যে 144-এ যে মারাত্মক পরিস্থিতি তার যে আরো মারাত্মক ভয়াবহ, যে তখন জারি করলো কারফিউ। কারফিউ মানে ঘর থেকে কেউ বের হতেই পারবে না, সান্ধ্য আইন বলে, বাংলায় বলে সান্ধ্য আইন। ঘর থেকে বের হলেই তারে গ্রেফতার করা হবে, এটাই হলো কারফিউ। কারফিউর সাজা হচ্ছে 1 বছর। বিশেষ ক্ষমতা আইন 1974 24 ধারা অনুসারে কারফিউ সাজা হচ্ছে যে কোনো বর্ণনার 1 বছর কারাদণ্ড। এখন 144 যদি কেউ ভঙ্গ করে তাহলে কি সাজা হতে পারে সেটা আমরা এখনো পড়ি নাই, বাট আজকে থেকে আমরা জেনে নিলাম কারফিউ আর 144 ধারা কিন্তু এক জিনিস না। 144 ধারা হলো ফৌজদারি কার্যবিধির 144 ধারা, আর কারফিউ হলো বিশেষ ক্ষমতা আইন 1974-এর 24 ধারা। আচ্ছা, তো 144 ধারা ভঙ্গ করলে কি হবে আমরা একটু পরেই জানবো, একটু ধৈর্য ধারণ করেন। আপাতত আমরা দেখি, এই যে এই চলে আসছি যে 144 ধারার আদেশ যতদিন বলবৎ থাকে। 144 ধারা জারি করা হলে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত বলবৎ থাকে। এটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করেন, এমসিকিউ পরীক্ষায় প্রচুর আসে বা আসার খুব সম্ভাবনা আছে। যে কারফিউ আদেশ বলবৎ থাকে কতদিন, সরি মানে 144 বলবৎ থাকে কতদিন? কতদিন? 2 মাস, সর্বোচ্চ 2 মাস। 2 মাস অতিবাহিত হবার পর 144 ধারার আদেশ বাতিল হয়ে যাবে, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। 2 মাস অতিক্রম হওয়ার পর 144 ধারার আদেশ কি বাতিল। এরপরও যদি পরিস্থিতির উন্নতি না হয় বা স্বাভাবিক না হয় তাহলে শুধুমাত্র আন্ডারলাইন করবেন এটা, সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আদেশের সময়সীমা বাড়াতে পারে।
তাহলে কি দ্বারা বাড়াতে পারে বিথিকা এই সময়? গেজেট প্রজ্ঞাপন দ্বারা। কে বাড়াতে পারে? সরকার। গেজেট প্রজ্ঞাপন দ্বারা সরকার বাড়াতে পারে। তাহলে আপনি যদি পড়াটাকে বুঝেন, তাহলে এই জিনিস কিন্তু আপনার অ্যাকচুয়ালি মুখস্থ করার দরকার নাই। আপনি বলবেন যে 144 এর আদেশ বলবৎ থাকে সর্বোচ্চ কতদিন? 2 মাস। তবে এটা বাড়াতে পারে কে? সরকার। কিসের মাধ্যমে? গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। অলি আহাদ বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে 2 মাস অতিবাহিত হবার পর ম্যাজিস্ট্রেট কর্তৃক পুনরায় বা পরবর্তী আদেশ অবৈধ। একটা জিনিস ইম্পর্টেন্ট দেখেন, 2 মাস দিতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। 2 মাস শেষ হওয়ার পরে বা 2 মাস শেষ হওয়ার আগে উনি যদি আবার বাড়ায়, আরো 10 দিন বাড়াইছে, আরো 15 দিন বাড়াইছে, উনি বাড়াইতে পারবে না। উনি বাড়াইলে এটা অবৈধ। এটা বাড়াবে কে? সরকার। কিসের মাধ্যমে? যে দেখেন না, গেজেট। গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাড়াবে যে অমুক জায়গায় আরো মেয়াদ বাড়ানো হলো। কিছুদিন আগে আমাদের গোপালগঞ্জ 144 জারি ছিল না? 144 ধারা জারি ছিল। তো যদি ওই আদেশটা একবার দিলে বলবৎ থাকবে কতদিন? যদি বাতিল না করতো 2 মাস। 2 মাসের চেয়ে বেশি বাড়ানোর ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ছিল না, তখন বাড়াতো কে? সরকার। 2 মাসের বেশি এরূপ আদেশ দেওয়া এখতিয়ার বহির্ভূত, এভাবে মেয়াদ বাড়ানো যাবে না। এটা একটু ইম্পর্টেন্ট। দেখেন, একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, আপনি যদি এই সিম্পল তথ্যটুকু জানেন, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কি আসবে না না আসবে আমরা জানি না, বাট আমাদের সবকিছু শিখে যেতে হবে। সো এখানে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায়, যে একজন জেলা ম্যাজিস্ট্রেট 144 জারি করছে, 2 মাস বলবৎ আছে, কিছুদিন পরে ওনার কাছে এসে আবার আবেদন করছে, উনি আরো 30 দিন বাড়াইছে। এখন উনি এই যে যে আদেশটা দিছে, এই আদেশটা আইনের দৃষ্টিতে বৈধ কিনা, বা উনার এই আদেশের বিরুদ্ধে প্রতিকার কি, আলোচনা করুন। হ্যাঁ, প্রবলেম। সো আপনি প্রথমেই জেনে গেলেন যে এই জায়গায় জেলা ম্যাজিস্ট্রেট যে 2 মাসের আদেশটা দিছে, 2 মাস পর্যন্ত সঠিক। তারপরে যে উনি বাড়াইলেন, এই আদেশটা কি? অবৈধ। এবং এটা বাড়ানোর ক্ষমতা ওনার নাই। তাহলে 144 এর বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। কি বলেন? রিভিশন। তাহলে এই জেলা ম্যাজিস্ট্রেটের এই যে যে উনি 2 মাসের পরে আরো 30 দিন বাড়ালেন, এর বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন করতে হবে দায়রা জজের কাছে। কার কাছে? দায়রা জজ। ধারাটা যদি মনে না থাকে, জাস্ট বলতে হবে 144 এর আদেশ, যে কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন হলো, প্রতিকার হলো, রিভিশন দায়ের করা কোথায়? দায়রা জজের নিকট। এবং দায়রা জজের নিকট যদি রিভিশন করে, ওই 2 মাস পর্যন্ত বৈধ আছে, 30 দিন কিন্তু টিকবে না, কারণ ওনার তো আদেশ দেওয়ার ক্ষমতা নাই। 30 দিন যদি বাড়াতেও হয়, কে বাড়াবে? সরকার বাড়াবে। বুঝতে পারছেন? হ্যাঁ, 400 সেটা আমরা পরে বলবো, আপাতত রিভিশনই মনে রাখেন। 439 ক প্লাস 435, এই দুইটা ধারায় দায়রা জজের কাছে রিভিশন করে, আর হাইকোর্টে করে 439 এর সাথে 435। মানে আপনি হাইকোর্টে যান অথবা দায়রা জজের কাছে যান, যেখানেই যান না কেন, ওই 435 ধারাটা অবশ্যই থাকবে। তো যদি কেউ বলে যে রিভিশনের বিরুদ্ধে প্রতিকার কি, কি বলবেন? রিভিশনের বিরুদ্ধে প্রতিকার কি? সরি, মানে 144 এর বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। 144 এর বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। তো আমরা চলে আসি 144 ধারা অমান্যের শাস্তি। এই জিনিসটা অনেকে আমরা জানি না, বিশেষ করে কোর্টে প্র্যাকটিস নাই তো। উকিল সাহেবদের মাঝে মাঝে অনেকেই জিজ্ঞেস করলে যদি বলে যে 144 যদি অমান্য করে, 107 ধারা যদি অমান্য করে, তাহলে লোকজনের কি হতে পারে। ও তারা অনেকে হাতড়ে পায় না যে আমরা তো অমান্য করলে তো আমরা কোনো কোনো প্রতিকার টতিকার তো ওই জায়গা দেই না, মামলা করা পর্যন্তই থাকে। বাট আমাদের পরীক্ষার হলে এই জিনিসটা জানতে হবে, ভাইভাতেও জিজ্ঞেস করে থাকে। দেখেন, 144 ধারা অমান্য করলে তা পেনাল কোড 1860-এর গোল দিবেন 188 ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। মনে রাখা সহজ। 44 দুগুণ কত? 88। তাহলে 144 ধারা যদি ভঙ্গ করে, এটা অপরাধ হয়েছে কোন ধারার? দণ্ডবিধির 188 ধারার। অর্থাৎ ধারা 144-এর অধীনে প্রদত্ত আদেশ অমান্যকারীদের দণ্ডবিধির 188 ধারা মোতাবেক শাস্তি প্রদান করা যাবে। তবে দেখেন, জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত দণ্ড প্রয়োগ করতে পারবে না। কথা হলো যে 145 ভঙ্গ করলে 188 ধারার অপরাধ তো হলো, অপরাধ তো হলো, বাট এই 188 ধারার অপরাধের সাজা কিন্তু সাথে সাথে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারবে না। ওরা আগে দিতে পারতো, বিচার বিভাগ পৃথক হওয়ার আগে দিতে পারতো, এখন আর ওনারা দিতে পারবে না। তাহলে ওনাদের কি করতে হবে? ওনাদের বাদী হয়ে এই সিআর সিআর মামলা করতে হবে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বাদী হয়ে কি করা লাগবে? শেয়ার মামলা করা লাগবে। বুঝছেন? একটা জিনিস এখানে মনে রাখেন, এখন থেকে মনে রাখবেন, আপনারা জানেন বা না জানেন, এখন থেকে মনে রাখবেন যে 144 হোক আর 145 হোক, 45 একটু পরে করব, এই দুইটার বিরুদ্ধেই প্রতিকার রিভিশন। 144 হোক আর 145 হোক, যেটাই ভঙ্গ করুক না কেন, সেটা দণ্ডবিধির 188 ধারার অপরাধ। এই অপরাধের জন্য ওই সরকারি কর্মকর্তাকে, মানে আদেশটা যে দিছে, আদেশ দিছে তো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট না হলে জেলা ম্যাজিস্ট্রেট, ওনাদেরকে কমপ্লেইনেন্ট হিসেবে নালিশি মামলা দায়ের করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই জবানবন্দি নিলে নিবে, না নিলে নাই, তারপরে উনি সমন, ওয়ারেন্ট, বিচার, শাস্তি এইভাবে হবে। কিন্তু সাথে সাথে কিন্তু উনরা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট উনরা কিন্তু সাজা দিতে পারবে না। এবং এই 188 দ্বারা সাজা 1 মাস 6 মাস, কখনো আছে 1 মাস, কখনো 6 মাস। তাহলে আমি 144-এর নির্দেশ ভঙ্গ করার জন্য তাহলে আমার সর্বোচ্চ সাজা কি হতে পারে? 6 মাস। হুম। ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুসারে যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই অপরাধের বিচার করতে পারবে, কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো তাহলে বিথিকা, 144 ধারা ভঙ্গ করলে এই জায়গা কি কি সাজা হবে বলেন? দণ্ডবিধির কত ধারা? 188 ধারা। কে মামলা করবে? ওই আদেশটা যে দিছে, আদেশটা কে দিছে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝছেন? এই ক্ষেত্রে আমরা সামনে গিয়ে পড়বো, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো সাধারণ ব্যক্তি মামলা করলে আবার এই মামলা চলবে না। লোকাস স্ট্যান্ডি নাই। লোকাস স্ট্যান্ডি মানে হচ্ছে রাইট টু সু, মানে মামলা করার অধিকার। ফৌজদারি কার্যবিধির 195 ধারায় বলেছে যে সরকারি কর্মচারী সংক্রান্ত মামলাগুলো সরকারি কর্মচারীকেই করতে হবে। অন্য কেউ যদি মামলা করে তাহলে আমলে নেওয়া হবে না। তো এই হলো 144 ধারা। আমরা মোটামুটি জানলাম 144 ধারার আদেশ কি, কেন দেয়, কোন কোন পরিস্থিতিতে দেয়, কতদিন বলবৎ থাকে, এটা ভঙ্গ করলে কি হবে, এটা অমান্যের শাস্তি কি, এই সম্পর্কে বিস্তারিত জানলাম। অনলাইন অফলাইন মিলিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করেন, আমি অ্যাভেলেবল আছি। বলেন, আমি আনমিউট করে দিছি, কি প্রশ্ন আছে বলেন। অনলাইনে কোনো ভাই বোনের প্রশ্ন আছে? নাই স্যার। অন্যান্য যারা আছেন, আরিফ সাহেব আছেন? আরিফ সাহেব, আরিফুল ইসলাম। এই আসমা কেমন আছেন গাজীপুরের? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মন তো সবার খারাপ, বাট তারপরেও একটু ধৈর্য ধারণ করেন আর কি। কি করব স্যার, ভাগ্যে নাই। একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ মাঝে মাঝে আমাদের পরীক্ষা করে। মোটামুটি আমি যাদেরকে এই যে লিখিত পড়াতে আসছি, আপনারাই সবাই আহ, সবাই হৃদয় ভাঙ্গার বেদনায় এখানে আসছেন পড়তে। বাট কিছু তো করার নাই। ওই দ্য শো মাস্ট গো অন, আমাদের চালাই যেতে হবে। ধরেন ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি, আমরা আমরা এই জায়গায় যারা আছেন আপনারা সবাই সংসারী, সবাই সংসার করেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, মন অনেক খারাপ, বিভিন্ন কিছু, ঠিক আছে, কিন্তু স্ত্রী যারা আছেন বা পুরুষ যারা আছেন, ঝগড়া হোক যা হোক, মন খারাপ হোক, জীবিকার তাগিদে পুরুষকে সকালে বেরোইতে হবে কাজে, স্ত্রীকে ঠিকই ভাত রান্না করতে হবে, এ করতে হবে, মন মালিন্য যাই হোক না কেন, যাই খারাপ থাকে না কেন, দৈনন্দিন যে কাজ তা কিন্তু করাই লাগবে। তো বিষয়টা হলো যে আপনাদের সবার মন খারাপ, বাট এই কাজ করে যেতে হবে আর কি। সো এই জন্য হতাশ হবেন না। আহ, ইনশাল্লাহ সামনেবার পাস করবেন, আমরা যদি ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে পারি। আহ, এখানে আমরা পড়বো, মাত্রই শুরু হলো, এমন না যে অনেক পড়া হয়ে গেছে, মাত্রই শুরু হলো, অনেক পরীক্ষা দিব। রেগুলার যা যা বলি এগুলা যদি অনুসরণ করতে পারেন, ইনশাল্লাহ আমরা কৃতকার্য হব আর কি। জি স্যার, তো ইনশাল্লাহ স্যার, দোয়া রাখবেন। ইনশাল্লাহ। সো আরিফুল ইসলাম ভাই, আপনার কোনো প্রশ্ন আছে বা স্যার অন্যান্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার প্রশ্ন আমি শুনতেছি তো, ওই শুনতে শুনতে স্যার একসময় প্রশ্নটা করবো বলে, এখন তো আসলে প্রশ্ন করার মতো কিছু দেখিনি, বুঝে বুঝে নিয়েছি আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দেখেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ঠিক আছে।
জি স্যার। তো আমরা উপরে দেখেন 5-এর খ নাম্বার প্রশ্ন আছে, 5-এর খ। 5-এর খ বেশ স্বাস্থ্যবান। দেখেন এখানে অনেকগুলা প্রশ্ন একসাথে আছে। সেটা হলো, ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার জন্য অপরিহার্য শর্ত কি? এতক্ষণ আমরা পড়ছি কত ধারা? 144 ধারা। এখন দেখেন ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার, প্রসিডিং রুজু মানে হলো মামলা করা, 145 ধারা মামলা করার জন্য অপরিহার্য শর্তগুলো কি কি? ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারা পার্থক্য নির্ণয় বৈশিষ্ট্য আলোচনা করুন। এখানে বলছে যে ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারার মধ্যে কি কি পার্থক্য আছে। সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর ম্যাজিস্ট্রেট যদি বিবাদমান পক্ষগুলোর মধ্যে বিরোধী ভূমিতে কার দখল বিদ্যমান তা নির্ণয় করতে অসমর্থ হন, সেক্ষেত্রে তিনি কি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। এই পর্যন্তই থাকি, আগে আমরা একটু বুঝি, ওই পর্যন্ত পড়ি, তাহলে বাকিটা পড়বো আর কি। তো 144 ধারা নিয়ে আশা করি আপনাদের কোনো কনফিউশন নাই। 144 ধারা কি, কেন জারি করা হয়, প্রতিকার কি, অমান্য করলে শাস্তি কি, আমরা বিস্তারিত জেনেছি। এখন যেটা জানবো সেটা হলো 145 ধারা। 145 ধারা হলো যে প্রায় দেওয়ানি এখতিয়ার, কোয়াসি সিভিল জুরিসডিকশন। মানে হলো, আগে একটু যদি বুঝাই শুনেন, ফৌজদারি মামলা একই বিষয় নিয়ে, মানে মানুষ কেন ফৌজদারি মামলা করে আর কেন দেওয়ানি মামলা করে। ফৌজদারি মামলায় আমাদের প্রতিকার কি? ফৌজদারি মামলায় কিন্তু অ্যাকচুয়ালি আসামির সাজা হয়, আর কোনো কিছু কিন্তু হবে না। ধরেন আপনার একটা আইফোন বাসা থেকে চুরি হয়েছে, আপনি জানেন যে অমুক চুরি করছে, এখন অমুকের বিরুদ্ধে যদি আপনি ফৌজদারি মামলা করেন তাহলে কিন্তু চোরের সাজা হবে, চোর কিন্তু মোবাইল দিতে বাধ্য না। বুঝেন কিনা? তাহলে বলতে পারেন যে স্যার তাহলে কোর্টে মামলা করলে যে মোবাইল উদ্ধার হয়, আর মোবাইল উদ্ধার হয় তো ও এখনো মোবাইলটা গায়েব করে নাই, তাই ও ধরেন যদি মোবাইল পাটা দিয়ে বাইটে খেয়ে ফেলছে, বা ও মোবাইল নদীর মধ্যে ফেলে দিছে, তাহলে তো ওর তার মোবাইল না পাইলে তোর উদ্ধার করার কিছু নাই। মোবাইল উদ্ধার হয়েছে এটা আপনার জন্য হলো নফল ইবাদতের মতো, যে পাইছেন, আপনার ভাগ্য ভালো। তো কিন্তু মোবাইল যদি না পাতেন তাহলে আসামির কি হইতো? সাজা। পাইলেও সাজা, না পাইলেও সাজা। তাহলে ফৌজদারি মামলায় অ্যাকচুয়ালি প্রতিকার হিসেবে কি পাওয়া যায়? শাস্তি। কিন্তু যে জিনিস আমি হারাইছি, এই জিনিস কিন্তু আমি ফৌজদারি মামলায় পাওয়ার বিধান নাই। যদি বলেন যে স্যার তাহলে অপরাধজনক বিশ্বাসভঙ্গ বা 420 ধারার মামলায় অনেক সময় তো আপোষ মীমাংসা করে টাকা দিয়ে দেয়, তাহলে এড়ে পাই কেন? এড়ে পাই তো ওই যে ওই আসামি ভয় পাইছে যে আমি কোর্ট কাছারি করব না, যে কারণে মামলা করছে ওই টাকা ওরে দিয়ে দিই, তাহলে ও মামলা তুলে নেয়। কিন্তু আসামি যদি বেহাই হয় যে মামারে আমি টাকা পয়সা দেবো না, জেল খাটবো, তাহলে কিন্তু ওর কাছ থেকে কোনো জিনিসপত্র আদায় করা যাবে না। বুঝেন কিনা? তাহলে এ হলো ফৌজদারি মামলা। এখন দেওয়ানি মামলা কেন করে? দেওয়ানি মামলা করে হলো যে আপনি প্রতিকার পাওয়ার জন্য। প্রতিকার মানে হলো, টাকা হারাইছেন, টাকা লাগবে, দেওয়ানি মামলা। দখল হারাইছেন, দখল রাখবে, দেওয়ানি মামলা। কোন চুক্তি কেউ ভঙ্গ করছে, তারে দিয়ে সেই কাজই করাইতে চান, কি? দেওয়ানি মামলা। কারণ নিষেধাজ্ঞা দিতে চান, দেওয়ানি মামলা। তাহলে এই জায়গায় দেওয়ানি মামলা আবার সাজা দেওয়ার বিধান নাই, সাজা দেওয়ার বিধান নাই। তাহলে আমি 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 আগে আপনাদের একটু ফৌজদারি মামলা দেওয়ানি মামলা পার্থক্য বোঝাচ্ছি আর কি, যে ফৌজদারি মামলা হয় শাস্তি, দেওয়ানি মামলায় পাওয়া যায় কি? প্রতিকার। আচ্ছা, ফৌজদারি মামলায় আম, যদি আসামি মারা যায়, ফৌজদারি মামলায় আসামি মারা গেলে মামলা বাতিল। কিন্তু ফৌজদারি মামলায় বাদী মারা গেলে মামলা চলে, মামলা বাতিল হয় না। কিন্তু দেওয়ানি মামলায় বাদী বিবাদী যেই মারা যাক না কেন মামলা বাতিল হয় না, তার বৈধ প্রতিনিধিরা এই মামলা কি চালিয়ে নিতে পারে। বুঝেন কিনা? তো তাহলে দেওয়ানি মামলায় কেউ মারা গেলে পক্ষভুক্তির সুযোগ আছে, কিন্তু ফৌজদারি মামলায় পক্ষভুক্তির সুযোগ সীমিত। পক্ষভুক্তির সুযোগ সীমিত। এবং ফৌজদারি মামলায় কিন্তু কখনোই আপনাকে দখল ফিরাই দিবে না। মানে আপনি একটা একটা জিনিস থেকে বেদখল হয়েছেন, গতকাল একটা ধারা পড়ছিলাম 522 ধারা, 522 ধারা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ফৌজদারি মামলা করলে আপনার আসামি শাস্তি হবে, আপনারা কিন্তু দখল ফিরাইয়া দিবে না। দখল যদি আমার ফিরিয়ে পেতে চাই তাহলে মামলা করতে হবে কত ধারা, কি মামলা? দেওয়ানি মামলা। তো তাহলে ফৌজদারি এবং দেওয়ানি মামলার নেচার আমরা বুঝলাম। কিন্তু এই যে যে 145 এর মামলা কেন করে, আগে এইটুকু আমরা বুঝি। 145 এর মামলা করে হচ্ছে যে যখন আপনার জমি পানি মানে স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধের আশঙ্কা দেখা দিছে, আপনারা এসে কেউ বেদখলের হুমকি দিছে যে এই শাহনিয়াজ সাহেব এ জায়গা থেকে ওঠেন, বা অলরেডি বেদখল
করে ফেলেছে, দুইটা জিনিস মনে রাখবেন, হয় বেদখলের হুমকি দিয়েছে অথবা কি বেদখল করে ফেলেছে। তো এই পরিস্থিতিতে শাহনিয়াজ সাহেবের প্রতিকার হলো 145 ধারা মামলা করা। 145 ধারা মামলা, তাও আমি আমি আর একটা পার্থক্য বলি, ফৌজদারি মামলায় তামাদি আইন প্রযোজ্য না, তামাদি মেয়াদ প্রযোজ্য না, কিন্তু 145 এর মামলায় তামাদি আইন এইভাবে প্রযোজ্য যে যেদিন ঘটনা ঘটছে তার 2 মাসের মধ্যে মামলাটা করতে হবে। যদি শাহনিয়াজ সাহেবরা আজকে হুমকি দেয় বা আজকে বেদখল করে, তাহলে ওনাকে 145 ধারা মামলা করতে হবে কতদিনের মধ্যে? 2 মাসের মধ্যে। বুঝেন কিনা? তাহলে এই 145 ধারার মামলায় আদালত সব শুনে মিলা যদি দেখে যে শাহনিয়াজ সাহেবই বিগত 2 মাসের মধ্যে দখলে ছিল, তাহলে শাহনিয়াজ সাহেবের দখল ফিরাইয়া দিবে, বা শাহনিয়াজ সাহেবই দখলে থাকার অধিকারী ব্যক্তি তারে দখলে থাকতে বলবে। কিন্তু আসামিরে কিন্তু কোনো সাজা 145 ধারার মামলায় দিবে না। তার মানে বোঝা গেল যেটা মামলা ফৌজদারি, বাট এর স্বভাব চরিত্র কিসের মতো? দেওয়ানি মামলার মতো। আবার 145 ধারার মামলায় যদি কেউ মারা যায়, বাদী অথবা বিবাদী যেই মারা যাক না কেন, দেওয়ানি মামলার মতো এখানে পক্ষভুক্তির সুযোগ। বুঝেন কিনা? তাহলে 145 ধারা মামলা কেন করে? স্থাবর সম্পত্তি নিয়ে যদি বিরোধের আশঙ্কা থাকে, আপনারা যদি বেদখলের হুমকি দেয় বা বেদখল কি করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ টেম্পোরারি রিলিফ পাওয়ার জন্য যে মামলা করে তারা কি বলে? 145 ধারার মামলা। এখন যদি বলেন স্যার টেম্পোরারি রিলিফ কেন? টেম্পোরারি রিলিফ এই কারণে, 145 ধারার মামলার ক্ষেত্রে 145 ধারার মামলার ক্ষেত্রে আম, আপনি কিন্তু ওটা একটা আপাতত প্রতিকার। ধরেন এটা হচ্ছে, আমি সবসময় আপনাদের বুঝাই এরকম যে ফুটবল খেলা তো সবাই দেখছেন, ফুটবল খেলা ক্রিকেট খেলা দেখছেন। ফুটবল খেলতে গিয়ে ধরেন ক্রিস্টিয়ানো রোনালদো বা মেসি হঠাৎ ব্যথা পাইছে, তো ব্যথা পাইলে সাথে সাথেই যাই দেখবেন যে একটা স্প্রে মারে দেয়, একটা স্প্রে আছে, ম্যাজিক স্প্রে। ওই স্প্রে করে দিলে প্রাথমিকভাবে তার কোনো ব্যথা হবে না, সে খেলাধুলা চালাই দিতে পারবে। কিন্তু ম্যাচ যখন শেষ, পরে জানা গেল এক্সরে করে তার ফ্র্যাকচার হয়েছে, আর ট্রিটমেন্ট নিতে হবে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের বাইরে মাঠের বাইরে থাকতে হবে। আর কিন্তু ম্যাজিক স্প্রে নিলে কাজ হবে না, ম্যাজিক স্প্রে তাৎক্ষণিকভাবে নেওয়া হয়েছিল। তো এখানে এই ম্যাজিক স্প্রে হচ্ছে 145, মানে আপনার ফৌজদারি মামলা আপাতত একটা প্রতিকার লাগবে, এই জন্য আপনি মামলা করবেন 145 ধারায়। বুঝেন কিনা? আর যদি আপনি ভালো প্রতিকার পেতে চান, যে আমি এই এই জায়গায় ওই যে যদি পার্মানেন্ট ট্রিটমেন্ট করতে চান, তাহলে আপনার দ্বারস্থ হতে হবে কোথায়? দেওয়ানি আদালত। বুঝছেন? আর একটা কথা হলো যে 145-এ সত্যের কোনো বিষয় দেখা হয় না, এখানে শুধু দেখা হয় যে মামলা করার পূর্ববর্তী 2 মাসের মধ্যে কে দখলে ছিল। তো এই হচ্ছে 145। আবারও বলি, 145-এর মামলার ক্ষেত্রে কি বেদখল হয়েছে অথবা কি বেদখলের হুমকি দিয়েছে, বেদখল হয়েছে অথবা বেদখলের কি হুমকি দিয়েছে, এরকম পরিস্থিতিতে কখন মামলাটা দায়ের করতে হবে? কখন? 2 মাসের মধ্যে। এখন আমি একটু উদাহরণ দিই, তারপরে আমরা পড়ায় ফিরি। সেটা হলো যে যে ধরেন পরিস্থিতিটা এরকম যে এই যে আমাদের বিথিকা বিশ্বাস, উনি কোটালীপাড়া বাসা, ওনারে ওনার প্রতিবেশীরা হুমকি দিছে, হুমকি দিয়ে ওনারে ওনার বাসা থেকে বেদখল করে ফেলছে, অলরেডি বেদখল করে ফেলছে। তাহলে ওনার তো প্রতিকার, উনি আশু প্রতিকার পাওয়ার জন্য, মানে দ্রুত প্রতিকার পাওয়ার জন্য উনি উকিলদের দিয়ে 145-এর মামলা করাইছে। মামলা করার পরে ওই 145 কোর্ট থেকে একটা তদন্ত বা অনুসন্ধান করতে দিবে, তদন্ত করতে দিবে যে আসলেই ওই জায়গার কি অবস্থা। তহসিলদার বা নির্বাহী বা সহকারী কমিশনার ভূমিহীনরা এই এই তদবিরটা, এই 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 তদন্তটা করবে। করার পরে যদি দেখে যে আসলেই বিথিকা বিশ্বাস কি হয়েছে, বেদখল হয়েছে, তদন্ত প্রতিবেদন যখন আদালতে সাবমিট করবে, তখন আদালত যদি দেখে যে হ্যাঁ, পূর্ববর্তী 2 মাসের মধ্যে আসলেই বিথিকারে কি করা হয়েছে, বেদখল করা হয়েছে, তখন 145-এর 4, আমরা 145-এর 4 আর 145-এর 6 একটু এমনি জাস্ট শুনেন, বিস্তারিত দাগাই দিব। 145-এর 4 অনুসারে আদালত বিথিকারেই প্রকৃত দখলদার হিসেবে মনে করবে এবং বিথিকাকে তার দখল ফিরাইয়া দিবে, বিথিকাকে তার দখল ফিরাইয়া দেবে যতক্ষণ পর্যন্ত না আইনানুগ পন্থায় বিথিকাকে বেদখল করা হচ্ছে। এখন যদি বলেন স্যার আইনানুগ পন্থায় বেদখল মানে কি? আইনানুগ পন্থায় বেদখল মানে হচ্ছে বিথিকারে যদি বেদখল করতেই হয়, তাহলে তাকে দেওয়ানি মামলার মাধ্যমেই তাকে বেদখল করতে হবে।
তো এজন্য অনেকে মনে করেন যে 144 ধারার আদেশের কার্যকারিতা 2 মাস, 145 ধারার আদেশের কার্যকারিতাও মানে 2 মাস না। 145 ধারায় যখন বিথিকারে দখল ফিরাই দিল, বিথিকার 10 বছরও থাকতে পারে, 6 মাসও থাকতে পারে। বিথিকারে বেদখল যারা করতে চায় তারা কিভাবে করবে? দেওয়ানি মামলার মাধ্যমে করবে। ওটারই বলে আইনানুগ পন্থায় বেদখল। বুঝছেন? তাহলে 144 ধারা জারি করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, 145 ধারা জারি করে ওকে নির্বাহী ম্যাজিস্ট্রেট। 144 ধারা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত যাতে না হয়, এটা স্থাবর অস্থাবর বই সম্পত্তি হতে পারে। আর 145 ধারা স্থাবর সম্পত্তি, জমি, পানি, সীমানা এগুলো নিয়ে বিরোধের আশঙ্কা থাকলে বা বিরোধ ঘটলে কত মাসের মধ্যে? 2 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। 144 ধারার আদেশের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, কতদিন? 2 মাস। কিন্তু 145 ধারা আদেশের কার্যকারিতার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, যতদিন পর্যন্ত তাকে কি করা না হচ্ছে, আইনের পন্থায় বেদখল করা না হচ্ছে। আরো অনেক পার্থক্য বা আরো অনেক জিনিস আমরা বুঝবো, জাস্ট একটা সামারি আমি আলোচনা করলাম। আসেন আমরা উত্তরে চলে আসি। কি দেলোয়ার, আপনি তো অনেক কষ্ট পাইছেন, ঘুরে ঘুরে পড়তেছেন, আর আপনার সাথে তো ট্রাজেডি হয়ে গেছে। আগে শুনছেন যে পাশ করছেন, পরে শুনছেন যে পাশ করি নাই, নাকি? ওনারে প্রথম শোনা হয়েছে যে উনি পাশ করছে, প্রথমবার রেজাল্টে, প্রথম রেজাল্টে। পরে শোনা গেছে যে পাশ করে নাই। তাহলে একজন মানুষের মানসিক অবস্থার কি হয় যখন শুনছে পাশ করছে? প্রথমে সে বলছিল কে? বরকত মোল্লা। উনি হয়তো বা একটু তড়িঘড়ি করে দেখছে, বলতে পারে নাই। তারপরে যাই হোক, ওই ওনাদেরও মাত্র বললাম যে আপনারা সবাই কষ্ট করছেন, সবাই পাশের যোগ্য, কিন্তু সবসময় তো সবাই হয় না, যে কোনো কারণে হোক হয় নাই, আল্লাহ চান নাই। এটা দুইটা জিনিস মনে রাখবেন, নিজের ব্যর্থতা আর আল্লাহ চান নাই। আপনি যত ভালো পরীক্ষা দিয়েছেন না না দিয়েছেন এগুলো ভুলে যান, এগুলো মন থেকে তাড়াই দেন। ভাববেন যে নিজের ব্যর্থতা আর আল্লাহ চান নাই। এর মাঝে আপনি যদি আর অন্য কিছু দেখেন, অন্য কিছু দেখেন মানে ওই জায়গা দুর্নীতি হয়েছে, ওই জায়গা অমুক অমুক টাকা দিয়ে পাশ করছে, আমি কেন পারলাম না, বা এই জায়গা কাহিনী আছে, বিভিন্ন কিছু আছে, এই জিনিসগুলো যতদিন মনের মধ্যে রাখবেন ততদিন আপনার ওই মনে করবেন যে প্রস্তুতিতে ঘাটতি থেকে যাবে। এই জায়গা আপনারা লাকি, একদিক দিয়ে লাকি যে ধরেন আপনারা বাংলাদেশ বার কাউন্সিলের সিলেবাস যা আছে তাই, পরীক্ষা যে কয় বছর হবে আমৃত্যু দিতে পারবেন। এ জায়গা বয়সের কোনো সীমা নাই। বয়সের সীমা থাকলে ধরেন সরকারি চাকরিতে, বিসিএস, জুডিশিয়ারি এগুলাতে 32 বছর পরে দেওয়া যায় না। তার মানে একজন মানুষের চেষ্টাই করতে পারবে কত বছর পর্যন্ত? 32 বছরের পরে যাবে না। আর ওইগুলাতে সাধারণ জ্ঞান আছে, অঙ্ক আছে, বিভিন্ন কিছু আছে যেগুলো রেগুলার আপডেট হয়, মানে প্রতি বছর নতুন নতুন জিনিস পড়া লাগে। আর আপনারা এই জায়গা যা পড়ছেন তাই তো আপনার মাথায় আছে, তাই যাই আগামীবার দিবেন। তো এজন্য যদি কষ্ট করেন, আমি আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আগামীবার পাশ করবেন। কিন্তু এই হতাশা থেকে বের হতে হবে। মানুষ তো এই জায়গায় যে ভাই রিটেন কয়বার দিচ্ছেন? 3বার নাকি? 3বার দিছে। আপনি কয়বার? 3বার। আমার এই যে এবার, এবার যারা পাশ করছে তাদের মধ্যে সবচেয়ে বেশি একজন আছে 4বারে পাশ করছে, বাহার শেখ, সাইগুল বাহার। চিনবেন? হ্যাঁ হ্যাঁ, সালেকুল বাহারের ভাই। তো উনি 4বার পরীক্ষা দিয়ে পাশ করছে এবং প্রচুর কষ্ট করছে। আমার কাছে পার্সোনালি উনি একা একা পড়ছে সারা বছর। তো উনি যে কষ্ট করছে, যে ডেডিকেশন, আমি মাঝে মাঝে চিন্তা করছি যে উনার রেজাল্ট যদি না আসে তাহলে কি হবে নি আল্লাহ। তো উনি যে কষ্ট করছে, এরকম কষ্ট করার মন, উনি তো গতবারই পাশ করার কথা, কিন্তু যে কোনো কারণে হোক আল্লাহ তারে কবুল করেন নাই। তো এজন্য চেষ্টা করে যেতে হবে, চেষ্টার কোনো বিকল্প নাই। অনেক অনেক লোক আছে যারা 3বার পরীক্ষা দিছে, 4বার দিছে, 5বার দিয়ে হয় নাই, কোটালি পাড়ার মিজান হয়েছে, রিভিউ তো হয়েছে। আচ্ছা, রিভিউ তো হয়েছে জানি না, উনি বলে নাই। তবে তাহলে উনি এই যে দেখেন ওনার তাহলে মানসিক অবস্থা কি ছিল? 5বার যদি কেউ রিটেন দিয়ে যদি কারো না আসে তাহলে তার ভিতরটা কেমন লাগে? আচ্ছা, যাই হোক, দেখেন 5-এর খ আমরা পড়া শুরু করি। স্থাবর সম্পত্তি সংক্রান্ত শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধি 1898 এর 145 ধারার বিধান মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তারপরে আরো চলে এসে যিনি আদেশ দিতে পারেন। স্থাবর সম্পত্তির দখল নিয়ে বিরোধের ফলে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির 145-এর 1 ধারা অনুযায়ী প্রয়োজনীয় আদেশ দিতে পারে। আন্ডারলাইন করবেন, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট
উপরে উল্লেখিত যে কোনো একজন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দিতে পারে। তাহলে 144 ধারার আদেশও যারা যারা দিতে পারে, 145 ধারার আদেশও কি তারা তারাই দিতে পারে। এখন আমার যেটা জানতে হবে যে 145 ধারার আদেশের অপরিহার্য শর্ত। 145 ধারার অধীন প্রসিডিং এর প্রয়োজনীয় উপাদান বা অপরিহার্য শর্ত। নিম্নোক্ত উপাদান বা অবস্থা বা অপরিহার্য শর্ত বিদ্যমান থাকলে 145 ধারার অধীন প্রসিডিং রুজু করা যাবে। 1 নাম্বার, পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ থাকবে। কি থাকবে? বিরোধ থাকবে। বিরোধের বিষয় হবে, আন্ডারলাইন করবেন, জমি, পানি, দালান, বাজার, মৎস্য খামার, ফসল, ভূমি, অন্যান্য উৎপাদিত দ্রব্য বা সম্পত্তির খাজনা ও মুনাফার দখলকে কেন্দ্র করে। ঠিক আছে? তারপরে দেখেন, বিরোধের খবর ম্যাজিস্ট্রেট, পুলিশ রিপোর্ট বা অন্য কোনোভাবে জেনেছে। আর একটা বিষয় হলো, একটু মনে করাই দিই, 144 ধারার আদেশ ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে দিতে পারে, মানে ওনার কাছে কেউ আবেদন করে নাই, কিন্তু 145 ধারার আদেশ স্বপ্রণোদিত হয়ে দিবে না, অবশ্যই ওনার কাছে আগে কেউ অভিযোগ করা লাগবে, তাতে সে পুলিশ করুক বা অন্য কেউ করুক। বিরোধের কারণ হবে শান্তিভঙ্গ, এই মর্মে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হবেন। বিরোধ অবশ্যই সংবাদ প্রাপ্তির ম্যাজিস্ট্রেটের স্থানীয় এখতিয়ারের মধ্যে হতে হবে। স্থানীয় এখতিয়ারের মধ্যে হতে হবে, এই কথাটার অর্থ হলো যে আপনি যদি গোপালগঞ্জের কোনো জায়গা হয় তাহলে আবেদন করবেন কার কাছে? গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেটের কাছে। এই জায়গা নড়াইলে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আবেদন করলে কিন্তু হবে না, একটা স্থানীয় এখতিয়ারের ব্যাপার আছে। তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বোঝাবে। উল্লেখিত শর্ত বা উপাদান বিদ্যমান থাকলে 145 ধারার অধীন প্রসিডিং রুজু করা যাবে। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 145 ধারার মামলা, আহ আবারও বলে দিই, বেদখল হলে অথবা বেদখল হওয়ার কি আশঙ্কা থাকলে, বেদখল হলে অথবা বেদখল হওয়ার আশঙ্কা থাকলে উভয় পরিস্থিতিতেই 145 ধারা মামলা করতে হবে। কতদিনের মধ্যে? ঘটনা ঘটার 2 মাসের মধ্যে। এরপরে দেখেন, বিরোধ সম্পর্কে জানার পর ম্যাজিস্ট্রেটের করণীয় বা যেসব আদেশ দিবেন। এখন ওনারা তো জানাইলেন, ওনারা গিয়ে জানাইলেন যে এরকম আমার তো বেদখল করতে চাইছে বা বেদখল করে ফেলাইছে। এখন ম্যাজিস্ট্রেট মহোদয় কি করবেন? একটা মামলার তো একটা প্রসিডিউর আছে, মানে কি আদেশ দিবে বা কি কি করতে পারে সেই সম্পর্কে একটু দেখবো। দেখেন, 145 ধারায় ম্যাজিস্ট্রেটের এখতিয়ার অনন্য সাধারণ, অন্যান্য সাধারণ হয়ে গেছে, এটা অনন্য, সরে অ নয় জাফলা, সরে অ নয় জাফলা, অনন্য, সরি ভুল হয়েছে, অনন্য, সরে অ ন নয় জাফলা, অনন্য, সরে অ ন নয় জাফলা, অনন্য সাধারণ ক্ষমতা। অনন্য সাধারণ মানে হলো এক্সট্রা অর্ডিনারি, সাধারণ প্রতিকারের মধ্যে না, এটা এক্সট্রা অর্ডিনারি। তো এখানে বলতেছে যে এই এখতিয়ার অনন্য সাধারণ ক্ষমতা, এই ক্ষমতা সবসময় প্রয়োগ করতে পারবে না। ম্যাজিস্ট্রেট যদি এই ধারার অধীন বিরোধ দ্বারা শান্তিভঙ্গের ব্যাপারে সন্তুষ্ট হন তখন এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তো এখানে একটা বিষয় দেখেন, আমরা প্রথমে দেখি 145-এর 1 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট তখন বিরোধী পক্ষদের, আন্ডারলাইন করবেন, ব্যক্তিগতভাবে আন্ডারলাইন করবেন, বা অ্যাডভোকেটের মাধ্যমে উপস্থিত হতে এবং নিজেদের দাবি সম্পর্কে লিখিত বক্তব্য উপস্থাপনের জন্য লিখিত আদেশ দিবেন। তাহলে ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বলবে যে আপনারা হাজির হন, ব্যক্তিগতভাবে হাজির হন বা অ্যাডভোকেটের মাধ্যমে হাজির হন, এবং নিজেদের দাবি কিভাবে দিবেন? লিখিতভাবে। কিভাবে? লিখিতভাবে। তো এই জায়গায় 145-এর কি আছে? এক, যারা মনে রাখতে পারেন না যে 145-এর 1, 145-এর 3 বা 4 এই সাবসেকশন গুলো মনে থাকে না, সমস্যা নাই, তাইলে শুধু চালাই দিবেন কি দিয়া? 145 ধারায় আছে যে, 145 ধারায় আছে যে। যদি যার মনে রাখতে সমস্যা, তাতেও পাশ করতে ইনশাল্লাহ সমস্যা হবে না। বাট যদি সাবসেকশন 1-এ যা আছে সেটা ভুল করে সাবসেকশন 3-এ লেখেন, সাবসেকশন 3-এরটা ভুল করে সাবসেকশন 4-এ লেখেন, এটা আসছে শুধু 145 ধারা দিয়ে লেখাই ভালো। বুঝেন কিনা? 145-এর 3 ধারা অনুযায়ী উক্ত আদেশের একটি নকল সমন জারির মতো করে জারি করবে। কি জারির মতো করে জারি করবে? সমন জারির মতো করে জারি করবে, এবং আদেশের একটি নকল বিরোধীয় বস্তুর কাছাকাছি প্রকাশ্য স্থানে লটকিয়ে দিবে।
ওই যে আদেশটা উনি দিল এটা সমন জারির মতো করে জারি করবে, এবং বিরোধীয় যে বিষয়টা নিয়ে মামলা হয়েছে সেখানকার কোথায় লাগাই দিবে, লটকিয়ে দিবে, মানে কি লাগাই দেওয়া, টাঙায় দেওয়া ওই প্রকাশ্য স্থানে, যাতে সবার চোখে পড়ে। ধারা 145-4 অনুযায়ী ম্যাজিস্ট্রেট পক্ষ সময় লিখিত বক্তব্য যথাযথভাবে পরীক্ষা করবেন, সাক্ষ্য গ্রহণ করে ঠিক করবেন যে বর্তমানে কোন পক্ষ উক্ত জমি দখলে আছে এবং আগে কে ছিল। 145-4 এটা গোল দিয়ে 3টে স্টার দেন, এই সাবসেকশনটা মনে রাখতে হবে। অনেক প্রবলেমেটিক প্রশ্নের সমাধানে 2টা সাবসেকশন আমার মনে রাখতে হবে, একটা হলো 145-4 আর একটা হলো 145-6। কি কি বলেন? একটা হলো 145-4 আর একটা হলো 145-6। তো ম্যাজিস্ট্রেট পক্ষ সময় লিখিত বক্তব্য যথাযথভাবে পরীক্ষা করবেন, সাক্ষ্য গ্রহণ করে ঠিক করবেন যে বর্তমানে কোন পক্ষ দখলে আছে এবং আগে কে ছিল। যদি ম্যাজিস্ট্রেট দেখতে পান যে আদেশের পূর্ববর্তী, গোল দিবেন, আদেশের পূর্ববর্তী 2 মাসের মধ্যে কোনো পক্ষকে, আন্ডারলাইন করবেন, বলপূর্বক অন্যায়ভাবে দখল করা হয়েছে, কত মাসের মধ্যে? 2 মাসের মধ্যে, তখন ম্যাজিস্ট্রেট উক্ত দখলকৃত পক্ষকে দখলদার বলে ঘোষণা দিবেন। মানে উনি দেখবেন যে, উনি দেখবেন যে 2 মাসের মধ্যে কে দখলে ছিল, 2 মাসের মধ্যে যে দখলে ছিল তারই প্রকৃত দখলকারী হিসেবে কি করবে, বিবেচনা করবে। এটা কততে? 145-4। তাহলে আমার মনে রাখতে হবে 145-4 সমান সমান যদি দেখেন যে পূর্ববর্তী 2 মাসের মধ্যে যে প্রকৃত দখলকার ছিল তার এই দখলকার হিসেবে ঘোষণা করবেন। এটা কততে? 145-4। পরেরটা দেখেন 145-6 ও ভিভিআই, এটা মনে রাখতে হবে। 145-6 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি দেখেন বর্তমানে যে পক্ষ দখলে আছে তাকে দখলকার বলে গণ্য করা উচিত, তখন ম্যাজিস্ট্রেট ঘোষণা দিবেন যে, ম্যাজিস্ট্রেট যদি দেখেন কি যে বর্তমানে যে দখলে আছে তারই দখলকার বলে কি দেওয়া উচিত, ঘোষণা দেওয়া উচিত, তখন ম্যাজিস্ট্রেট ঘোষণা দিবেন যে, আন্ডারলাইন করবেন, যথাযথ আইনগত পন্থা দ্বারা উচ্ছেদ না করা পর্যন্ত উক্ত ব্যক্তি দখলে থাকবেন এবং তিনি দখলের অধিকারী এবং তার দখলে ব্যাঘাত ঘটানো কি নিষিদ্ধ। বুঝতে পারছেন? ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে বর্তমানে যে দখলে আছে সে তারই দখলকার বলে গণ্য করা উচিত, তাহলে তারই দখলকার হিসেবে ঘোষণা দেবেন, এবং ওই যে আন্ডারলাইনটা, আইনগত পন্থা দ্বারা উচ্ছেদ না করা পর্যন্ত তারা দখলে থাকার নির্দেশ দিবে এবং তার দখলে ব্যাঘাত ঘটানো কি বলেন, নিষিদ্ধ। এই ব্যক্তিকে যে 2 মাস ভিতরে যে দখলে গেছে, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কথা বাদ পড়ছে, সেটা হলো যে ওই যে যদি এরকম হয়, আমরা তো জানি যে 144 ধারা 145 ধারা মামলা 2 ক্ষেত্রে করা যায়, বেদখলের হুমকি দিলে বা বেদখল কি বলে, বেদখলের হুমকি দিলে বা বেদখল বলে। এখন যে যারে হুমকি দিছিল তারাই যদি দেখে যে এই দখলে থাকা উচিত, তারে তো দখল ঘোষণা দিল, তাহলে তারে তো আর দখল ফিরাই দেওয়া লাগতেছে না, কারণ অলরেডি তো সে দখলে আছেই। কিন্তু 145-6 আর একটা কথা আছে, যার যে অলরেডি 2 মাসের মধ্যে বেদখল হইছে তারেও দখল পুনর্বহাল করবে কত ধারায়? 145-6 ধারায়। বুঝছেন? যথাযথ পন্থায় যে দখল হারাইছে বিগত 2 মাসের মধ্যে তারেও দখল ফেরত দিবে কততে? 145-6, এবং বলবে যে যতদিন পর্যন্ত তুমি আইনগত পন্থায় উচ্ছেদ না হচ্ছ ততদিন পর্যন্ত তুমি তার দখল বজায় রাখবে। তাহলে 145-4 এবং 145-6 মধ্যে পার্থক্য কি? 145-4 হলো ঘোষণা দিচ্ছে যে পূর্ববর্তী 2 মাসের মধ্যে যে দখলে ছিল সেই প্রকৃত দখলকার, এটা 145 কত? 4। আর তারাই বলবে, ঘোষণা তো দিয়ে তারাই বলবে যে তুমি এই জায়গা দখল বজায় রাখবা যতদিন পর্যন্ত তুমি বেদখল না হও, বা তোমারে আমি এই যে দখল পুনর্বহাল করে দিলাম, তুমি দখল বজায় রাখবা যতদিন পর্যন্ত আইনগত পন্থায় বেদখল না হও। এটা কত? 145-6। তারপরে দেখেন 145 ধারা কার্যধারা চলমান অবস্থায় কোনো পক্ষ মারা গেলে, এটা আন্ডারলাইন করেন, কোনো পক্ষ যদি কি মারা গেলে ম্যাজিস্ট্রেট মৃত পক্ষের প্রতিনিধিকে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন। এ জায়গা বলা আছে যে যদি বাদী মারা যায়, যদি প্রতিপক্ষ মারা যায়, মানে বিবাদী মারা যায়, যেই মারা যাক না কেন তার যে বৈধ প্রতিনিধিরা আছে তারা এই মামলায় কি হবে? পক্ষভুক্ত হবে। বৈধ প্রতিনিধি যারা আছে তারা পক্ষভুক্ত হবে। এবং আপনারা কায়মোকাম চিনেন? কায়মোকাম, কায়মোকাম চিনেন? আপনার নাম জানি কি ভাই, ভুলে গেছি। আবির সাহেব। এই গণেশ, কায়মোকাম কি? কায়মোকাম কি শাহনওয়াজ সাহেব? কায়মোকাম হলো দেওয়ানি মামলায় 22 আদেশে আছে যে বাদী বা বিবাদী মারা গেলে তাদের বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হওয়ার যে প্রক্রিয়া, এটার বলে কায়মোকাম।
বাদী মারা গেলে বাদীর ছেলে পেলে, বিবাদী মারা গেলে বিবাদীর ছেলে পেলে, এরা ওই মামলায় পক্ষভুক্ত হওয়ার যে প্রক্রিয়া এটারে কি বলে? কায়মোকাম। সাধারণত ফৌজদারি মামলায় কায়মোকাম নাই, কিন্তু 145 এর মামলায় কায়মোকাম আছে। ভাইবার প্রশ্ন জিজ্ঞেস করবে যে কায়মোকাম কি। বাদী বিবাদী মারা গেলে তাদের বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হওয়ার যে প্রক্রিয়া তারাই কি বলে? কায়মোকাম। তো দেখেন তারপরে, বিরোধের বিষয়বস্তু কোনো ফসল বা দ্রুত পচনশীল হলে তা যথাযথ হেফাজত বা বিক্রয়ের আদেশ দিবেন। যদি এরকম হয় যে যে বিষয় নিয়ে মামলা হয়েছে ওই জমিতে তরমুজ তরমুজ আছে অনেক, বা অনেক পচনশীল দ্রব্যাদি আছে, তাহলে এগুলা যথাযথ হেফাজতে বা বিক্রয়ের আদেশ দিবে। এই আদেশটাও দিবে কততে? 145 ধারায়। 145 ধারা মামলা কেন করে, কোন কোন পরিস্থিতিতে করে, এবং 145 ধারা মামলায় কি কি করতে পারে আমরা মোটামুটি জানলাম। থিমটা একটু মাথায় গেঁথে নিই। 145 ধারা মামলা করার সাথে সাথে আদালত উভয় পক্ষের উপস্থিত হতে বলবে এবং লিখিতভাবে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলবে। সমনের কপি বিরোধী স্থানে যায় কি দিবে? লটকাইয়া দিবে। তারপরে অনুসন্ধান করে যদি দেখে যে অমুকই 2 মাসের মধ্যে দখলে ছিল বা সেই প্রকৃত দখলকার, তাহলে তারা দখলকারী হিসেবে ঘোষণা দেবে 145-4। এবং তারে দখলকারী হিসেবে ঘোষণা দিয়ে যদি তারে দেখা যায় যে তার দখল পুনর্বহালের দরকার আছে, দরকার হলে তার দখল পুনর্বহাল করে দিয়ে বলবে যে যতদিন পর্যন্ত আইনগত পন্থায় বেদখল না হচ্ছে তুমি তোমার দখল বজাইয়া রাখবা। এটা 145-6। 145-6 হলো যে আপনারই বলতেছে যে আপনি দখলে কতদিন থাকবেন। দখলকারী হিসেবে তো ঘোষণা দিল 145-4 যে আপনি প্রকৃত দখলকার, কিন্তু আপনি এই জায়গার দখলে কতদিন থাকবেন সেটা বলছে 145-6। যতদিন পর্যন্ত আপনার আইনানুগ পন্থায় বেদখল করা না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি এখানে থাকবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আর আর আমরা কি বললাম? 145 ধারা মামলায় যদি কেউ মারা যায় তার পক্ষরা কি হতে পারবে? পক্ষভুক্ত হতে পারবে। আর ওই বিরোধীয় সম্পত্তিতে যদি কোনো অস্থাবর মানে পচনশীল দ্রব্য থাকে সেগুলো বিক্রয়ের বা যথাযথ হেফাজতে নেওয়ার আদেশ দিতে পারে। এখন দেখেন ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারার মধ্যে পার্থক্য আমরা পড়ি। অলরেডি অনেকগুলো আমরা জানি, তারপরও দেখি। দেখেন, আদেশের ক্ষেত্রে উৎপাত বা আসন্ন বিপদ সংক্রান্ত জরুরি ক্ষেত্রে 144 ধারা আদেশ দেওয়া হয়। অপরদিকে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে শান্তি ভঙ্গের আশঙ্কা 145 ধারা আদেশ দেওয়া হয়। যদি শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে স্থাবর সম্পত্তি রিলেটেড, সেই ক্ষেত্রে দেবে 145। আর স্থাবর অস্থাবর যাই হোক না কেন অন্যান্য ক্ষেত্রে দিবে কত? 144। না, সমস্যা নেই। সম্পত্তির ক্ষেত্রে দেখেন 144 ধারা স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। অপরদিকে 145 ধারা শুধুমাত্র কি? স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। আদেশের কার্যকাল, এটা দেখেন আদেশের কার্যকাল সরকারি গেজেট দ্বারা ভিন্ন কিছু নির্দেশ না দিলে 144 ধারা আদেশ 2 মাসের বেশি বলবৎ থাকে না। কতদিন থাকবে? 2 মাস। অপরদিকে প্রকৃত দখল নির্ধারিত না হওয়া পর্যন্ত 145 ধারা আদেশ বহাল থাকে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, অনেকেই মনে করেন 145 ধারা আদেশে 2 মাস, 144 ধারা আদেশে 2 মাস। বিষয়টা কিন্তু তা না। 145 ধারা আদেশ কতদিন বলবৎ থাকবে? পন্থায় তাকে যতদিন পর্যন্ত বেদখল করা না হচ্ছে ততদিন। বক্তব্য পেশ 144 ধারা আদেশের পূর্বে কেউ বক্তব্য পেশ করতে পারে না। পক্ষান্তরে 145 ধারা আদেশের পূর্বে উভয় পক্ষকে বক্তব্য পেশ করার কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়। তারপরে দেখেন একতরফা আদেশ। একতরফা আদেশ 144 ধারা আদেশ একতরফা ভাবে দেওয়া হয়। অন্যদিকে 145 ধারা আদেশ একতরফা ভাবে দেওয়ার কোনো কি নাই? সুযোগ নাই। 144 ধারা আদেশ মানে ওনার কাছে কেউ আবেদন করে নাই, একতরফা আদেশ দিতে পারে। বাট 145 ধারা আদেশের একতরফা ভাবে দেওয়ার কোনো সুযোগ নাই। ক্রোক বা রিসিভার 144 ধারায় ক্রোক করা বা রিসিভার নিয়োগ সংক্রান্ত কোনো বিধান নেই। পক্ষান্তরে 145 ধারায় ক্রোক বা রিসিভার নিয়োগ সংক্রান্ত বিধান আছে। প্রযোজ্যতা 144 ধারা ফৌজদারি কার্যবিধির 144 ধারা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। পক্ষান্তরে 145 ধারা মেট্রোপলিটন এলাকায়ও প্রযোজ্য। অ্যাকচুয়ালি আমি একটু যদি ব্যাখ্যা দিই, 144 ধারা মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য নয় ব্যাপারটা তা না। 144 ধারা মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য প্রয়োগ করবে হলে পুলিশ কমিশনার। কিন্তু 145 ধারা জেলা পর্যায়েও যা, মেট্রোপলিটন পর্যায়েও তাই।
পরিধি দেখেন, 144 ধারা পরিধি অনেক বেশি, পক্ষান্তরে 145 ধারা পরিধি কি বলেন, সীমিত। সো এই হচ্ছে 144 আর 145 ধারা পার্থক্য। 144 ধারা এখনো শেষ হয় নাই, আরো একটু বাকি আছে। যতটুকু পড়াইছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অনলাইন অফলাইন মিলিয়ে, যদি কোনো কিছু না বোঝেন। কোনো প্রশ্ন আছে অনলাইনে ভাই বোনেরা বা অফলাইনে? কি প্রশ্ন আছে করেন, আশরাফুল বলেন। স্যার ওই যে একতরফা ডিগ্রি দেওয়া যায় না 145-এ বলছেন স্যার। একতরফা ডিক্রি? সরি স্যার, মানে একতরফা যে আদেশ দেওয়া যাবে না, কিন্তু স্যার যদি আমি সমন দিলামই দিলাম, কিন্তু স্যার বিবাদী যদি না আসে, তবে সেই ক্ষেত্রে স্যার বাদী প্রতিকার কি হবে তাহলে? এটা বলে নাই। একতরফা বলতে বোঝাচ্ছে যে কেউ কেউ মামলা করে নাই, এই ক্ষেত্রে 145 ধারার আদেশ দিবে না। 145 ধারার আদেশ তখনই দিতে পারে কেউ মামলা করলো। এখন আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন ওই ব্যাখ্যা নাই জায়গা। 144 ধারায় তো কেউ মামলা না করলেও ম্যাজিস্ট্রেট নিজের ইচ্ছা 144 ধারা জারি করতে পারে। গোপালগঞ্জে কিছুদিন আগে যে 144 ধারা জারি করলো, জায়গা কি ওনার কাছে কি কেউ আবেদন করছে যে আপনি 144 ধারা দেন? এটা তো উনি না স্বেচ্ছায় না। করছে। তো 145 ধারা আদেশ এরকম ম্যাজিস্ট্রেট স্বেচ্ছায় দিতে পারবে না, ওনার কাছে আগে একটা অভিযোগ থাকা লাগবে। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। জি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার এই যে 145 ধারাতে যে আমি ওই পক্ষ মারা গেলে, কোনো পক্ষ মারা গেলে যে আমি পক্ষভুক্ত হতে পারবো, একটা সিভিল ক্রাইটেরিয়ার মতো। তো স্যার ওই দরখাস্তটার কোনো সেকশন এখানে উল্লেখ আছে কিনা, বা উল্লেখ করার মতো আছে কিনা স্যার, এটা আমার জানার বিষয় দরখাস্ত, ছিল। দরখাস্তের কি বুঝি নাই, আরেকবার একটু বলেন। আমি যখন পক্ষভুক্ত হব, কোনো পক্ষ মারা গেলে 145, হ্যাঁ, তখন স্যার কোনো সেকশন উল্লেখ করে করতে হবে না, ও 145 145 উল্লেখ ধারাতে সেটা করবেন করে? জাস্ট, 145, শুধু 145। জি 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 স্যার, এটা ক্লিয়ার হওয়ার দরকার ছিল আমার। জি। জি স্যার। এবং ওখানে বলা আছে যে একজন লোক মারা গেছে, এখন ওনার বৈধ প্রতিনিধি অনেকজন, ছেলে আছে 5টা, ওয়াইফ আছে, মেয়ে আছে। সবাই জি পক্ষভুক্ত চাইলে সবাইই পক্ষভুক্ত করা যাবে। স্যার এটা কি এই যে দেওয়ানির মতো আদেশ দিয়ে করতে হবে? না, আদেশ না, 145 ধারা আবেদন করবেন। আচ্ছা, আপনি দরখাস্ত করবেন পক্ষভুক্তির 145 ধারায়, শেষ। জি স্যার। ওই 22 আদেশ আনা লাগবে না স্যার? না, এটা তো দেওয়ানি মামলা না, 22 আদেশ কেন আনবেন? ও আচ্ছা আচ্ছা। এমনি স্যার 145 ধারা দিয়ে করা যাবে? জি জি জি। জি স্যার। তাহলে দেখেন, ম্যাজিস্ট্রেট যদি দখল নির্ণয়ে অসমর্থ হন বা কোনো পক্ষ দখলে না থাকলে, ম্যাজিস্ট্রেট যদি দখল নির্ণয় কি হন, অসমর্থ হন বা কোনো পক্ষ দখলে না থাকে, মানে ওনার কাছে মামলা করা হয়েছে, এখন উনি অনুসন্ধান করে দেখলেন বা তদন্ত করে দেখলেন যে কোনো পক্ষই দখলে নাই, বা কে দখলে আইছে এটা দখল নিশ্চিত করতে পারে, মানে উনি নিশ্চিত হইতে পারে নাই, তাহলে উনি কি করবেন? সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর বা মৌখিক বা দালিলিক সাক্ষ্য পর্যালোচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে বিরোধী বিষয় কার দখলে আছে তা নির্ণয় করতে কি হন, ব্যর্থ হন, বা কোনো পক্ষই দখলে না থাকে, ধারা 146-1 অনুযায়ী ম্যাজিস্ট্রেট উক্ত বিরোধী বিষয় কি করবেন, প্রয়োগ করবেন। এটা গুরুত্বপূর্ণ যে কোনো, এটা আপনারা জানেন, তারপরেও দেখেন যে উনি দেখলেন যে কে দখলে আছে এটা বোঝা যাচ্ছে না, তাহলে এটা উনি কি করবে, প্রয়োগ করবে। কত ধারায় প্রয়োগ করতেছে? 146-এ প্রয়োগ করতেছে। যখন
একটি এখতিয়ার সম্পন্ন আদালত উক্ত সম্পত্তিতে পক্ষদ্বয়ের মধ্যে থেকে প্রকৃত দখলদার নির্ধারণ করতে পারবে, তখন ম্যাজিস্ট্রেট ক্রোক প্রত্যাহার করতে পারবেন। যদি কখনো দখল নির্ধারণ ক্রোক তো করলেন, কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে না অমুকই দখলকার, প্রকৃত দখলকার, তখন ক্রোক আদেশ কি করবে? প্রত্যাহার করবে। তবে ক্রোক করার পূর্বে ম্যাজিস্ট্রেটকে এই মর্মে সন্তুষ্ট হতে হবে যে ক্রোক না করলে শাস্তি ভঙ্গ হতে পারে। লেখেন শাস্তি না, কি হবে? শান্তি ভঙ্গ হতে পারে। শান্তি ভঙ্গের আশঙ্কা না থাকলে ক্রোক করার প্রয়োজন নেই। বিরোধীয় বিষয়ে ক্রোক করার পর ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে রিসিভার নিয়োগ দিতে পারে। ক্রোক করার পর যদি মনে করে, রিসিভার অনেকে আপনারা বুঝেন না, রিসিভার কারে বলে? রিসিভার মানে হলো কোন সহায় সম্পত্তি দেখাশোনার দায়িত্বের ভার আরেকজনকে অর্পণ করা। আদালত তো আর ওই ম্যাজিস্ট্রেট তো আর চেয়ার টেবিল নিয়ে যায় ওই সম্পত্তি সারাদিন পাহারা দিবে না। তাহলে ওই সম্পত্তির দেখাশোনার দায়িত্ব যার উপর অর্পণ করবে তারে কি বলে? রিসিভার। রিসিভার ফৌজদারি কার্যবিধিতে দুইটা ধারায় আছে, 88 আর 146, সেকশন 88 এন্ড সেকশন 146। দেওয়ানি কার্যবিধির বহু জায়গায় আছে, যখন আমরা দেওয়ানি কার্যবিধি পড়বো তখন জানবো। বাট আপাতত রিসিভারের সংজ্ঞা হলো যে আদালতের নির্দেশ অনুসারে কোন সম্পত্তির দেখাশোনা করে বা কোনো নির্দিষ্ট দায়িত্ব পালন করে এরকম কোন ব্যক্তিরে কি বলে? রিসিভার বলে। পূর্বে যদি দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ দিয়ে থাকে, তখন ম্যাজিস্ট্রেট রিসিভার নিয়োগ দিতে পারবে না যদি বিরোধী বিষয়ে কোনো ফসল বা দ্রুত পচনশীল হয়, তা যথাযথ হেফাজত বা বিক্রয়ের ব্যবস্থা করবে। রিসিভার এসে বলতেছে যে না, রিসিভার তো হিসেবে তো আমার নিয়োগ দিছেন, এই মামলা কবে নিষ্পত্তি হবে তা তো ঠিক নাই, কিন্তু এই জায়গায় তো তরমুজ আছে, তারপরে দ্রুত পচনশীল আর কি কি আছে, ফল ফলাদি যা আছে, যা পেঁপের গাছ অসংখ্য, কলার গাছ, যেগুলা তো 2 মাস থাকবে না, তার আগেই তো নষ্ট হয়ে যাবে, তখন এগুলা আদালত ইচ্ছা করলে কি বিক্রির নির্দেশ দিতে পারে। তারপরে দেখেন, বিরোধীয় বিষয় নিয়ে শান্তি ভঙ্গের কারণ না থাকলে, যদি দেখে যে যে না আর শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা নেই, সম্ভাবনা নেই, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে বর্তমান ভূমি নিয়ে শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা নেই, তাহলে 145-এর 5 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট তার সমস্ত আদেশ বাতিল করবেন এবং পরবর্তী সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করবেন। ম্যাজিস্ট্রেট যদি 145-এর 4 ধারার অধীন বিষয়কে ক্রোক করে থাকেন, তাহলে 146-এর 1 ধারার অধীন, এই লাইনটা কেটে দেন, এই ধারাটা, ম্যাজিস্ট্রেট যদি 145-এর 4-এর অধীন কোনো বিষয়কে ক্রোক করে থাকেন, এই ভাষাটা হবে এরকম, ম্যাজিস্ট্রেট যদি কোনো সম্পত্তি ক্রোক করে থাকেন, তাহলে 146-এর অধীন উক্ত ক্রোক প্রত্যাহার করবেন নেবেন। ভাষা 145-এর 4টা কেটে দিলেই হবে। ম্যাজিস্ট্রেট যদি 145-এর 4-এর অধীন, এই 3টা শব্দ 145-এর 4-এর অধীন, এই যারা যারা অনলাইনে আছেন তাদের আমি দেখাই দেই, 145-এর 4-এর অধীন, তাহলে ভাষাটা হবে এরকম, ম্যাজিস্ট্রেট যদি বিরোধী বিষয়কে ক্রোক করে থাকেন, তাহলে 146-এর 1 ধারার অধীন উক্ত ক্রোক কি করে নেবেন? প্রত্যাহার করে নেবেন। মানে যদি দেখে যে শান্তি ভঙ্গের আর আশঙ্কা নাই, তাহলে আর ক্রোক তো আর দরকার নাই, ক্রোক কি করে দিবেন? প্রত্যাহার করে দিবেন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে 145 ধারার অনুসারে যদি কোনো সম্পত্তি ক্রোক করে থাকেন, তাহলে এই ক্রোক প্রত্যাহার করবে কখন? মানে শান্তি ভঙ্গের আশঙ্কা যদি কি না থাকে, তাহলে ক্রোক প্রত্যাহার করবেন। যদি দেখে যে কোনো পক্ষই দখলে নাই, তাহলে কি করবে? ক্রোক করবে। যদি পচনশীল হয়, পচনশীল দ্রব্য হইলে বিক্রয় বা হেফাজতে নেওয়ার আদেশ দিবেন। ঠিক আছে, এখন আমরা চলে আসি 145 এবং প্রায় দেওয়ানি এখতিয়ার। প্রশ্ন আসে যে 145 ধারা মামলা কি প্রায় দেওয়ানি এখতিয়ার? প্রায় দেওয়ানি এখতিয়ার বুঝেন? প্রায় দেওয়ানি এখতিয়ার মানে দেওয়া পুরোপুরি দেওয়ানি না, কিন্তু দেওয়ানির মতো। তো এই জিনিস আপনি এখানে যা লেখা আছে তার চেয়ে ভালো করে আপনি লিখতে পারবেন যদি নিজের মধ্যে কিছু জিনিস গেঁথে নেন। বলবেন যে ফৌজদারি মামলায় কাউরে সাজা দেওয়া হয়, ফৌজদারি মামলায় কখনো প্রতিকার পাওয়া যায় না, অপরদিকে দেওয়ানি মামলায় পাওয়া যায় হচ্ছে প্রতিকার, দখল হারালে দখল, তারপরে সম্পত্তি হারাইলে সম্পত্তি, তারপরে ফৌজদারি মামলায় পক্ষভুক্ত হওয়ার সুযোগ নাই, কিন্তু দেওয়ানি মামলায় পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে নাকি? ফৌজদারি মামলায় কোনো তামাদি মেয়াদ নাই, কিন্তু দেওয়ানি মামলায় তামাদি মেয়াদ আছে। তো উপরোক্ত কারণ সময় বিবেচনা করে 145 ধারা মামলা যদি আমরা নেচার দেখি, 145 ধারা মামলা দায়ের করে একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ আছে। 145 ধারা মামলায় দখল ফিরিয়ে দেওয়া হয়। 145 ধারার মামলায় কোনো শাস্তির ব্যবস্থা নাই,
এবং 145 ধারার মামলায় কেউ মারা গেলে কায়ে মোকামের ব্যবস্থাও আছে। তাই বলা যায় যে যদিও এটা একটা ফৌজদারি মামলা, কিন্তু এর প্রকৃতি কোন ধরনের? দেওয়ানি প্রকৃতি। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে দেওয়ানি এই 145 ধারার মামলা যদিও ফৌজদারি মামলা, কিন্তু এর প্রকৃতি হচ্ছে প্রায় দেওয়ানি এখতিয়ার মতো। ঠিক আছে, দুইটা তুলনামূলক আলোচনা করে তারপরে 145-এর স্বভাব চরিত্র ওদের সাথে মিলাবেন, যে এই যদিও ফৌজদারি মামলা বাট এর বৈশিষ্ট্য মিলে কার সাথে? দেওয়ানির সাথে। তো এজন্য এটা হচ্ছে প্রায় দেওয়ানি এখতিয়ার। তো তারপরে একটু পড়ি দেখেন। স্থাবর সম্পত্তি যেমন জমি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো বিরোধ দেখা দেয়, তখন সেই বিরোধ নিষ্পত্তি করে এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালত। এসব ব্যাপারে দেওয়ানি আদালতের মূলত এখতিয়ার রয়েছে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ যখন সমাজে শান্তিভঙ্গের কারণ হিসেবে দেখা দেয়, তখন সেই বিরোধ দেওয়ানি প্রকৃতির হওয়া সত্ত্বেও ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে উল্লেখিত ম্যাজিস্ট্রেট স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে পারেন না, শুধু শান্তি বজায় রাখার উদ্দেশ্যে সাময়িক ব্যবস্থা নিতে পারেন। ম্যাজিস্ট্রেট কিন্তু কখনোই বলবেন না যে এই জমির মালিক কে, উনি শুধু শান্তি বজায় রাখার জন্য প্রাথমিক কোনো আদেশ দিতে পারেন। ম্যাজিস্ট্রেটের এসব ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির বল দিবেন 145 ধারায় বলা আছে। ফলে এই ধারার অধীন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আধা দেওয়ানি এখতিয়ার বলে গণ্য করা হয়। কি এখতিয়ার? আধা দেওয়ানি এখতিয়ার। তো উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে ধারা 145-এর কার্যধারা মূলত দেওয়ানি প্রকৃতির, তবে তা কি সাময়িক সময়ের জন্য। এর মূল প্রতিকার দেওয়ানি আদালতের এখতিয়ারে রয়েছে। তাই ফৌজদারি কার্যবিধির অধীন এই ধরনের প্রতিকারকে প্রায় দেওয়ানি এখতিয়ার বলা হয় বা কোয়াসি সিভিল জুরিসডিকশন বলা হয়। প্রায় দেওয়ানি এখতিয়ার কি বলেন? প্রায় দেওয়ানি এখতিয়ার। তো আমি যেটা শিখাই দিলাম সেটা যদি অনুসরণ করেন, যে ফৌজদারি মামলা কেন করে, দেওয়ানি মামলা কেন করে, দুইটার তুলনামূলক আলোচনা কইরা তারপরে বলবেন যে 145 ধারা মামলার বৈশিষ্ট্য। এই মামলা 2 মাসের মধ্যে করতে হয়, এই মামলায় পক্ষভুক্তির সুযোগ আছে, এই মামলায় শাস্তির কোনো বিধান নাই, এই মামলায় দখল ফিরিয়ে দেওয়া হয়। তাই সবকিছু বিবেচনা করে দেখা যায় যে যে যদিও মামলাটা ফৌজদারি প্রকৃতির, কিন্তু এর এর বৈশিষ্ট্য দেওয়ানি মামলার সাথেই বেশি মিলে, তাই এই মামলাকে প্রায় দেওয়ানি এখতিয়ার বলা হয়ে থাকে। এই তো। এখন আমরা একটু চলে আসি যে 145 ধারা অমান্যের শাস্তি। অলরেডি বলেছি যে 145 ধারার অধীন যে যদি ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দেন এবং কোনো পক্ষকে দখল সম্পর্কে ঘোষণা দেন, তখন এই আদেশ ভঙ্গ করলে বা অমান্য করলে তা পেনাল কোডের কত ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ? 188 ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ। সো 144 ভঙ্গ করুক আর 145 ভঙ্গ করুক, মামলা হবে তার বিরুদ্ধে শাস্তি হবে কত ধারায়? দণ্ডবিধির 188 ধারায়। এখন যদি বলেন স্যার 188 ধারার মামলার শাস্তি কিভাবে হবে, বাস্তবে আপনারা খুব বেশি দেখেন নাই, বাট ধরেন আপনারে 145 ধারার আদেশ দিয়ে 145 ধারার আদেশ দিয়ে দখল বললো যে আপনি দখলে থাকবেন, কিন্তু কয়দিন পরে আপনারা ঠিকই বেআইনিভাবে বেদখল করছে, বেআইনিভাবে বেদখল করছে। তার মানে ম্যাজিস্ট্রেটের 145 ধারার আদেশ কি করছে? অমান্য করছে। তাহলে এই মুহূর্তে প্রতিকার কি? এই মুহূর্তে প্রতিকার হলো যে জেলা ম্যাজিস্ট্রেট বা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট 145 ধারা আদেশ দিয়েছিল ওনারা অবগত করা যে আপনি 145 ধারা আদেশ দিয়েছিলেন, আপনার আদেশ অমান্য করছে, সো আপনি এখন ফৌজদারি কার্যবিধির অধীন ওনার বিরুদ্ধে দণ্ডবিধির অধীন ওনার বিরুদ্ধে মামলা করেন। এই মামলা ওনাকেই করতে হবে এবং এই দরখাস্তটা আপনাকে দিতে হবে কোথায়? ওই ম্যাজিস্ট্রেটের কাছে। তখন ওই ম্যাজিস্ট্রেট হলো বাদী হয়ে কি করবে? মামলা করবে, শেয়ার মামলা। আপনি গিয়ে শেয়ার মামলা করলে হবে না। এখন আমাদের বাস্তবে যেটা হয় আর কি, সেটা হলো কোর্ট কাছারির ব্যবস্থা ছাড়া আমরা যেটা উকিল সাহেবরা করি সেটা হলো যে ওই 145 ধারার আদেশ ভঙ্গ করছে, তাহলে আর শেয়ার মামলা আমরা একটা করে দিছি, যে মারামারি মামলা, হুমকি ধামকি দিছে, ভয় দিছে, ওই মামলার মধ্যে উল্লেখ করে দিছি যে তার বিরুদ্ধে আগে 145 এর আদেশ ছিল, সেটা অমান্য করে আমার ভয় ভীতি দেখাইছে, তাই নতুন শেয়ার মামলা করছে, এটা করা হয়। বাট ওই 145 ধারা আদেশ যে ভঙ্গ করলো, ওটার জন্য আলাদা মামলা হতে পারে, ওইটা ডিসি সাহেবই করবে, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবই করবে। কত ধারায়? 188 ধারায়। আমরা উপরে চলে আসি প্রশ্নে।
প্রশ্নটা একটু মিলাই দেখেন, খ নাম্বারের কি কি পড়লাম আমরা। ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার জন্য অপরিহার্য শর্ত কি কি পাইছেন? অপরিহার্য শর্ত কিন্তু আমরা পাইছি। ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারার পার্থক্য নির্ণায়ক বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। এটাও কি 144 145-এর পার্থক্য পাইছি না? পাইছি। সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর ম্যাজিস্ট্রেট যদি বিবাদমান পক্ষগুলোর মধ্যে বিরোধী ভূমিতে কার দখল বিদ্যমান তা নির্ণয় অসমর্থ হন, সেক্ষেত্রে তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন? ওই যে সম্পত্তি ক্রোক করবে। পাইছি। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট সাহেব যদি দেখতে পান যে বর্তমানে মামলার ভূমি নিয়ে শান্তিভঙ্গের কোনো আশঙ্কা নেই, তাহলে তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন? ওই যে শান্তিভঙ্গের আশঙ্কা না থাকলে ক্রোক আদেশ কি করবে? প্রত্যাহার করবে। পাইছি না? পাইছি। তারপরে দেখেন, প্রায় দেওয়ানি এখতিয়ার বলতে আপনি কি বুঝেন? পাইছি না? পাইছি। এরপরের প্রশ্ন, পরের অংশ, যে ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্যের প্রশ্ন নয়, কেবল সম্পত্তি দখলের বিষয়ে দেখেন। এইটা আমরা পাই নাই, এটা আমরা একটু দেখবো, যে যে পর্যন্ত পড়ছিলাম তারপরে চলে যাই। দেখেন, ওই শাস্তির পরেই আছে। পাইছেন? এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে যে ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্যের প্রশ্ন নয়, কেবল দখলের বিষয়ে দেখেন। এটার অর্থ হলো 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্য দেখে নাই। সত্য মানে হলো এই জায়গা কে মালিক, এটা অপ্রাসঙ্গিক। এই জায়গা দেখবে হলো কে দখলের অধিকারী, এটা জিজ্ঞেস করতে। সত্যের প্রশ্ন নয়, কেবল দখলের বিষয়ে দেখেন। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা ওই যে প্রথমে যে 145 ধারা আদেশ কে দিতে পারে, 145 ধারা আদেশের শর্ত, 145 ধারার এই বিস্তারিত আলোচনা করে তারপরে বলে দিবেন আলোচনার পরিশেষে বলা যায় যে 145 ধারায় কেবল সত্যের প্রশ্ন নয়, মানে কোনো সত্যের প্রশ্ন নয়, কেবল দখলের বিষয়ে দেখেন। এই যে তারপরেও আমি একটু দেখাই দিই। দেখেন, স্থাবর সম্পত্তি সংক্রান্ত শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধি 1898 145 ধারার বিধান মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা আগেই পড়ছি, যিনি আদেশ দিতে পারেন, এইটুকু আগেই পড়ছি। দেখেন, 145 ধারার অধীন প্রসিডিংস এর উপাদান বা শর্ত, এটাও কি আগেই পড়ছি। তারপরে এই জায়গায় দেখেন, বিরোধ সম্পর্কে জানার পর ম্যাজিস্ট্রেটের করণীয় কি, ওই যে 145-এর 1-এ কি আছে, 3-এ কি আছে, 4-এ কি আছে, এটাও আগেই পড়ছি না? আগেই পড়ছি। তারপরে লাস্টে যাই আপনি বলে দিবেন, লাস্টের লাইনটা হবে এরকম, আলোচনার পরিশেষে বলা যায় যে 145 ধারার ম্যাজিস্ট্রেট কোনো সত্যের প্রশ্ন নয়, কেবল কিসে দেখে থাকেন? দখলের বিষয় দেখে থাকেন। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা পড়ছি। ওইটা পড়ছি আর এক নামে, আর এটা হচ্ছে এই নামে, কিন্তু উত্তর একই। না বুঝে থাকলে বলেন। অনলাইনে যারা আছেন, কোনো প্রশ্ন আছে? আরিফুল সাহেব বলেন। না স্যার, কিছু বলবো না, শুনতেছি। আচ্ছা, অন্যান্য যারা আছেন কোনো প্রশ্ন থাকলে বলেন। আরিফ রায়হান খান, আসমা, আশরাফুল হৃদয় বা ভারতী, তপন। তপন তো মাদারীপুর থেকে নাকি? কথা শেষ করবো জি স্যার, মাদারীপুর থেকে। মাহমুদ সাহেব তো নীলফামারী। জি স্যার। নীলফামারী। সোহান হলো কুড়িগ্রাম নাকি? আরো আছে। স্যার রফিকুল্লাহ আমি আছে। একটু পিছিয়ে হ্যাঁ বলেন। স্যার, ওই যে 144 ধারা অমান্য করলে এই যে 188 ধারা মামলা করতে হবে স্যার। আর ওই জায়গায় বলছিলেন সর্বোচ্চ 6 মাস, কিন্তু সর্বনিম্ন কতটুকু খেয়াল করতে পারি নাই স্যার এই সময় সাজা। 1 মাস, 1 মাস। জি স্যার। দরকার নাই, যা জিজ্ঞেস বলবো না তাই এই জায়গায় খোঁচাবেন না। মাহমুদ আছেন নীলফামারী, সোহান আছে কুড়িগ্রাম, রফিকুল্লাহ আছে নোয়াখালী। অপজনকে সিপিএইচ 2365, আপনি কে? স্যার আমি মাহবুব স্যার। মাহবুব সাহেব নীলফামারী।
আরিফ রায়হান খান গাজীপুর, আশরাফুল গোপালগঞ্জ, আসমা গাজীপুর, ভারতী রানী রায় নীলফামারী, দিগন্ত সাহেব গাজীপুর, ফরিদ হোসেন কি কোথায়, ফরিদ সাহেব কি কোথায়, মাদারীপুর নাকি? স্যার, জি। আমি ভারতী বলছি। ওই যে হ্যাঁ ভারত। স্যার, আমি তো কয়েকদিন ধরে ক্লাস করতে পারি নাই। আমার একটা প্রবলেম, আমি ঢাকায় আছি, আমার ভাইটা সমস্যা, এই কারণেই আমি ঢাকা থেকেই বলছি। সব ওই প্রায় দেওয়ানি, প্রায় দেওয়ানিটা আমি পরে এসে ঢুকলাম তো স্যার। হুম। আমি আপনার ইয়াগুলো বুঝছি, সব বুঝে গেছি, কিন্তু ওই যে প্রায় দেওয়ানি, প্রায় কথাটা স্যার। প্রায় কথাটা হলো যে বলেন না যে প্রায় পাশ করে গেছিলাম, ও জি জি জি। মানে পাশ করি নাই নাকি? প্রায় পাশ করে গেছিলাম মানে কি, আলটিমেটলি করি নাই কিন্তু ওর কাছাকাছি গেছিলাম। হ্যাঁ তা প্রায় দেওয়ানি এখতিয়ার মানে হলো যে 145 এর মামলার যে বৈশিষ্ট্য, এটা প্রায় দেওয়ানি দেওয়ানি মামলার মতো কিন্তু দেওয়ানি না। আচ্ছা আচ্ছা। দেওয়ানির অনেক অংশের সাথে কি আছে, মিল আছে, আচ্ছা কিন্তু স্যার। এটা দেওয়ানি মামলা না। যেরকম আমি আপনারে বলি যে দেওয়ানি মামলা একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ আছে যে এই কয়দিনের মধ্যে করতে হয়। জি 145 এর মামলারও তামাদি মেয়াদ আছে, 2 মাসের মধ্যে করতে হয়। আচ্ছা, দেওয়ানি মামলায় কেউ মারা গেলে পক্ষভুক্ত হওয়া যায়, 145 এর মামলায়ও মারা গেলে কি পক্ষভুক্ত হওয়া যায়। দেওয়ানি মামলায় দখল ফিরাই দেওয়া হয়, 145 এর মামলায়ও কি দখল ফিরাই দেওয়া হয়। দেওয়ানি মামলায় সম্পত্তি ক্রোক করা হয়, এই জায়গাও কি সম্পত্তি ক্রোক করা হয়। তা এই বাট দিন শেষে সব এদিক সেদিকের মিল থাকলেও দিন শেষে এটা একটা কি ফৌজদারি মামলা। তাই বলতেছে যে 145 এর মামলা হচ্ছে প্রায় দেওয়ানি এখতিয়ার কিন্তু অ্যাকচুয়ালি দেওয়ানি না। না, ঠিক আছে স্যার, বুঝে গেছি, ধন্যবাদ স্যার। জি। আচ্ছা, তো আমরা দুইটা মুসাবেদা দেখে ফেলি। দেখেন এ জায়গায় মুসাবেদা আছে, অনেকে আপনাদের মুসাবেদা নিয়ে ভীতি আছে। তো মুসাবিদা ফৌজদারি কার্যবিধির 144 ধারায় পিটিশনের মুসাবিদা, মানে একটা 144 ধারার মামলা যদি আপনি করেন কিভাবে দায়ের করতে হবে। মোকাম ঢাকার বিজ্ঞ নির্বাহী হাকিমের আদালত, ঢাকা। এখন আবার অনেকে বলবেন যে স্যার ঢাকা মেট্রোপলিটন এলাকায় তো 144 ধারা প্রযোজ্য না। ভাই ঢাকাটা কি টোটালি মেট্রোপলিটন এলাকা? না, ঢাকা তো জেলাও, আর জেলার অংশ আছে। মোকাম ঢাকার বিজ্ঞ নির্বাহী হাকিমের আদালত, ঢাকা। এখন আপনারা যদি নির্বাহী হাকিম না লিখতে চান লিখবেন যে মোকাম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা। এখন অনেকে জিজ্ঞাসা করেন স্যার মোকাম শব্দের অর্থ কি। মোকাম শব্দের অর্থ হলো স্থান। মোকাম কি স্থান। সূত্র পিটিশন মামলা নং এত ডট ডট 2012 বা ডট ডট 2025, যাই লেখেন না কেন, সূত্র মানে হলো যে আপনি যে মামলাটা করছেন এই মামলাটার নাম্বার কত। সো আপনি তো নতুন মামলা করতেছেন, এই মামলার নাম্বার কি আপনি জানেন? এই মামলার নাম্বার কে ফেলাবে? আদালত। সো এই জন্য ডট ডট 2012। তারপরে ধারা 144 ফৌকাবি। ফৌকাবি মানে হলো ফৌজদারি কার্যবিধি। তারপরে দেখেন মোহাম্মদ জয়নাল আবেদিন পিতা, পিতারে অনেক ক্ষেত্রে পিং লেখে, পিং মানে হচ্ছে কি পিতা। পিতা মিত্র জালাল খা সাং মানে হলো ঠিকানা, সাং মানে কি ঠিকানা। নূরের চালা, থানা বাড্ডা, জেলা ঢাকা, ডট ডট বাদী পক্ষ নিচে হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাদী পক্ষটা এই যে ডান সাইডে হবে, এই জায়গা নিচে ডট ডট বাদী পক্ষ, এই জায়গা হবে বাদী পক্ষ। আপনাদের ঠিক আছে, আপনারা ডট ডট বাদীপক্ষ, ঠিক আছে। এরপরে এই মানে আপনার মুসাবিদায় যে জিনিসটা, এটা কিন্তু পড়লে হবে না, এটা বাসায় গিয়ে খাতায় বসে প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বলি, লিখিত পরীক্ষার পূর্ব শর্ত হচ্ছে লেখা লেখা লেখা। তো
আমি এই জায়গা দিয়ে পড়াই দিচ্ছি, আমরা যখন পরীক্ষা দিতে বলবো তখন আপনার এখানে এসে পরীক্ষা দিতে হবে। আর যে জিনিসগুলো বাসায় বসে এই মুসাবিদা প্র্যাকটিস করতে হবে নির্দিষ্ট খাতায় দেখে। মুসাবিদা আপনি এখন এবার বার কাউন্সিল পরীক্ষায় মুসাবিদা একটা দুইটা পাবেনই, বার কাউন্সিলে পেতে পারেন, ফৌজদারিতে পেতে পারেন, দেওয়ানিতে পেতে পারেন, কপাল ভালো খারাপ যাই হোক না কেন দেখা গেলো 3টা মুসাবিদাই চলে আসছে। তো একেবারে এই লাইনগুলো এমন ভাবে লিখতে হবে যে মোকাম ঢাকার বিজ্ঞ নির্বাহী আদালত, ডান সাইডেও যতটুকু জায়গা, বাম সাইডেও ততটুকু জায়গা। সূত্র পিটিশন এটাও ডান সাইডে মাঝামাঝি লিখতে হবে, ধারা মাঝামাঝি লিখতে হবে। এরপরে এই যে জয়নাল আবেদিন বললাম বাদী বনাম কে কে দেখেন, শামসুল হুদা, নুরুল হুদা আর কে আলামিন। সর্বপিতা, সর্বপিতা মানে হলো সবার পিতা একই। শান এত জেলা ঢাকা অন্যান্য সন্ত্রাসী ব্যক্তিবর্গ দেখিলে চিনিব। এরা হচ্ছে ডট 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 কি বিবাদী বা অপরপক্ষ গণ। তো যারা অনলাইনে আছেন ওনারা এই বিবাদী বা অপরপক্ষ গণ এই লেখাটা হবে এখানে, বিবাদী বা অপরপক্ষ গণ। আচ্ছা এখন দেখেন এই জায়গা বাম সাইডে আছে সাক্ষীগণের নাম ও ঠিকানা। এই সাক্ষীগণের নাম ও ঠিকানা বাম সাইডে দিলেও হয়, অথবা এটা টেনে আনলে এই যে বাদী বিবাদী যে সোজা লিখছেন এই সোজা লিখলেও হয়। তো ভালো হয় মাঝ বরাবর লিখলে যাতে আমাদের মনে থাকে। বাদীও যে সিরিয়ালে যে সোজা, বিবাদীও সেই সোজা, সাক্ষীগণও কি সেই সোজা। তো সাক্ষী কে কে দেখেন, বাদী স্বয়ং 1 নাম্বার, হাজী আব্দুল জলিল পিতা বিল্লাল খা কি 2 নাম্বার, রফিকুল ইসলাম পিতা আজিজ 3 নাম্বার। এরকম সাক্ষী সর্বসাং নুরেচ্চালা বাড্ডা জেলা ঢাকা। ঠিক আছে, এরপরে দেখেন আমরা চলে আসি ঘটনার তারিখ ও সময়। বিগত ইংরেজি 25/1/2012 তারিখ শুক্রবার বা 8 ঘটিকার সময় তৎপরবর্তী সময় সমূহ দেখেন। ঘটনার স্থান দেখেন ঢাকা জেলার বাড্ডা থানার ভাটারা মৌজার CS 1130 নং দাগের সম্পত্তিতে। তো আপনার আসল পরীক্ষার সময় এত CS মিএস এর দরকার নাই, বলবেন যে অমুক জায়গার অমুক জায়গাতে। আর এই মৌজা লিখলেও সমস্যা নাই, আন্দাজে যে কোনো একটা লিখে দিবেন। এই থেকে একটা জিনিস স্যার, এই যে তারিখটা লিখি আমরা, এটা তো অনেক পূর্বের তারিখ লেখা হয়েছে, তো তখন তো ওই বারটা দেখা যায় হয় না, তারিখের সাথে মেলে না। না বললে সমস্যা কি? না তাহলে যদি না মেরে আপনারা বার কি মিলাইতে এই জায়গা কইছে, আমি বার আন্দাজে একটা দিয়ে দিবেন। আর যদি বেশি কনসার্ন থাকেন, উদ্বেগ চিন্তিত থাকেন, তাহলে নিয়ে যাবেন, ক্যালেন্ডার নিয়ে যাবেন সাথে করে, যে আমার বার মিলাইতে হবে, ক্যালেন্ডার ক্যালকুলেটর সবকিছু নিয়ে যাবেন গলায় ঝুলাইয়া, যে ক্যালেন্ডার আমার দেখতে হবে। আর জিনিস আর পালেন না রতিন সাহেব, বার মিলাইতে চাচ্ছেন। কেস ডায়েরিতে যে কেসের যে তারিখগুলো বসাই দিলাম, ও জায়গাও তো শুক্রবার হলে সমস্যা নাই। বিচারপতি কি সময় আছে যে কি বার হয়ে মিলেই দেখবে? এই জায়গা একটা জিনিস দেখবে যে আপনার ফরম্যাট ঠিক আছে কিনা, লেখা ঠিক আছে কিনা। দেখেন আসল মামলা যখন করবেন, যখন মামলা হেরে যাওয়ার আশঙ্কা আছে, তখন দেখবেন যে কোন বার কি বারটার আছে তাই দেখেন। আর এই যে ঘটনার তারিখ, এই জায়গা যদি শুক্রবারও হয় সমস্যা কি? শুক্রবারে সন্তান জন্মগ্রহণ করে না, ঘটনা ঘটে না, তাহলে এই জায়গায় শুক্রবারের সমস্যা কি? কোন বারের কথা বললেন আপনি? যে তারিখটা বসালাম ওই বারের সাথে মেলে কিনা। সেটা বলেছে। দেখেন যদি চিন্তিত বেশি হয় যে তারিখের সাথে মেলে কিনা, তাহলে বার দেবেন না, শুধু তারিখ দেবেন। নাম মিললে তো সমস্যা নাই স্যার। তাহলে দেখেন তাহলে বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে, যেহেতু বাদী একজন সৎ সহজ সরল আইন মান্যকারী পরোপকারী ব্যক্তি বটে, যারা বাদী হয় তাদের সাথে এই বিশেষণগুলো সব সময় থাকে, সব মামলার ক্ষেত্রেই থাকে। পক্ষান্তরে 1 থেকে 3 নং বিবাদী অপরপক্ষগণ পরস্পর যোগসাজশ আইন অমান্যকারী, পরের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টাকারী, সন্ত্রাসী প্রকৃতির লোক হইতেছে, তাহারা না পারে এমন কোনো কি নাই, কাজ নাই। তারপরে যেহেতু বাদী মোহাম্মদ জয়নুল আবেদিন তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে মালিক সত্ত্বাধিকারী বা ভোগ দখলের বটে, পক্ষান্তরে 1 থেকে 3 নং ব্যক্তিবর্গের বা তাহাদের পক্ষে নিয়োজিত সন্ত্রাসী ব্যক্তিবর্গের নালিশি সম্পত্তিতে কোনো সত্ত্ব বা দখল নাই। সেই জায়গা
3-4 এগুলো সত্য মামলার আলোকে লেখা, তো 3-4-এ অনেক কথা বলা আছে। এ জায়গার মূল যে থিমটা হবে, আপনারা এত লিখবো না, আমরা লিখবো যে বাদী দীর্ঘদিন ধরে বসবাস করে আসতেছে, বিবাদীরা প্রায়ই এসে তারে হুমকি দামকি দেয়। তো তাদের এই কাজ করা থেকে বিরত রাখার জন্য বাদী এই মামলা দায়ের করেছে। তো এই জায়গায় যদিও আমি লিখছি ফৌজদারি কার্যবিধির 144 ধারা, আপনি এই জায়গায় 144 এর সাথে 145 যোগ করতে পারেন, তাহলে এই জায়গায় ধারা আসবে কয়টা? দুইটা, 144 আর 145। যদি বলেন যে স্যার 144-45 দুইটা কেন, আপনারা যাতে এই শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করে এই মর্মে হচ্ছে কত? 144। আর আপনি আপনার সম্পত্তিতে দখলে আছেন, আপনি থাকবেন, এই আদেশের জন্য কত? 145। তো বাদী সহজ সরল আইন মান্যকারী, পক্ষান্তরে বিবাদীরা হারমাত, তারপরে বদমেজাজি বা সন্ত্রাসী প্রকৃতির লোক বটে, 2 নম্বরে দিয়ে দিলেন। 3 নম্বরে বলেন বাদী দীর্ঘদিন যাবত অমুক মৌজার অমুক নাম্বার সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসতেছে, পূর্ব শত্রুতা জের ধরে বিবাদীরা প্রায় তাদের হুমকি ধামকি দেয়, বেদখলের হুমকি দেয়। তো লাস্টে যায় বলবেন যে তাই এই দখল বজায় রাখার জন্য এবং শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হতে পারে, এই জন্য বাদী এই মামলা দায়ের করেছে। তারপরে এই পুরোটা বললাম না, যে সত্য মামলা লেখা তো এত কিছু খাজনা টাজনা এত দেওয়ার দরকার নাই, জাস্ট প্রেয়ার পোর্শনটা পড়ি, যা যা ব্যাখ্যা করলেন সব করার পরে এখানে এই যে দেখেন, সে মতে আদালত বাদী পক্ষে প্রার্থনা, এই যে সে মতে বিজ্ঞ আদালতে বাদী পক্ষে প্রার্থনা, এই যে তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে স্থিতি অবস্থার আদেশ দানে মর্জি হয়। স্থিতি অবস্থা শব্দটা গোল দেন। স্থিতি অবস্থার ইংরেজি লেখেন স্ট্যাটাস কো, STATUS, STATUS কো, QUO স্পেস দিয়ে লেখেন, QUO, কিউ পাচ্ছেন না? কিউ, STATUS হ্যাঁ স্ট্যাটাস QUO, মানে গেছিলাম কিউ আসতেছে না মাথায় দিয়ে, যে কিউ আবার কি? না প্লিজ আমার লেখা করতে তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে স্থিতি অবস্থার আদেশ দানে মর্জি হয়। এই গণেশ, স্থিতি অবস্থা কি বলেন দি, আপনার জ্ঞানে কি বুঝেন? নাদিরা বলেন দি, নাদিরা। স্থিতি অবস্থা হলো যে যে অবস্থায় আছে সেই সব অবস্থায় যাতে থাকে, স্ট্যাটাস কো বলে। দাঁড়ায় থাকা ঠিক আছে, বজায় রাখা মানে নতুন কোন অবস্থার যাতে সৃষ্টি না হয়। তুমি যদি দাঁড়াই থাকো, দাঁড়াই থাকবা পরবর্তী আদেশের আগ পর্যন্ত। আগে ছাড়া রোদ দিলে দাঁড়ায় থাকতো, পড়াশোনা না তো তাহলে যে হ্যাঁ যেমন আছে তেমন, তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে স্থিতি অবস্থার আদেশ দানে কি হয়? মর্জি হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা বাড্ডা থানাকে শান্তি শৃঙ্খলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিতে মর্জি হয়। আর সরেজমিনে তদন্ত করে বিজ্ঞ আদালতে রিপোর্ট প্রদান করিতে কি মর্জি হয়? সরেজমিনে তদন্ত করে বিজ্ঞ আদালতে রিপোর্ট প্রদান করিতে মর্জি হয়। সবশেষে দেখেন, ঘতে দেখেন, কাগজপত্র সাক্ষ্য প্রমাণ গ্রহণে বিবাদীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 145 ধারা প্রসিডিং ড্র করার আদেশ দানে কি হয়? মর্জি হয়। তাহলে ওই যে প্রথমে যে আমরা ধারা লিখছিলাম না, এই জায়গায় 144 এর সাথে 145 যোগ করে দেন, ধারা 144 ফৌকাবি জায়গায় লেখা ছিল না প্রথমে, ওই জায়গায় 144 এর সাথে আসবে কত? 145। কোন জায়গায় লেখেন ধারা, কোন জায়গায় লিখছি? আমি এনে রাখতেছি এই ধারাটা তো এই স্থানের নিচে দেওয়া আছে না? হ্যাঁ আমি লিখছিলাম এই জায়গা স্যার জায়গা তো 45 লেখাই আছে, আমি তো বলছি 44 এর কথা, আপনি তো জায়গা 44 লিখছেন ঠিক আছে। মন তো আপনার কাছে নাই, কোন জায়গায় গেছে দেখেন। তো তাহলে ভাই যে জিনিসটা আপনি এই মুসাবিদার ভিতরে যা কিছুই লেখেন না কেন, এই জায়গায় যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কস্ট টাইটেল। হোয়াট ইজ কস্ট টাইটেল? এই যে মোকাম কিভাবে লিখবেন, খাতায় ঠিকঠাক ভাবে লিখছেন কিনা, তারপরে সূত্র, ধারা, বাদীর নাম, বিবাদীর নাম, সাক্ষীদের নাম, এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, মানে ফরম্যাট মাঝামাঝি বরাবর আছে কিনা,
বা ঘটনার তারিখ, ঘটনার স্থানে এই জিনিস লিখছেন কিনা, তারপরে বাদী পক্ষের নিবেদন 1 2 3 4 যা খুশি তাই লেখেন। তারপরে সে মতে বিজ্ঞ আদালতে প্রার্থনা। এই যে দেলোয়ার আর আসপা, আপনারা তো গোল টেবিল বৈঠক বসাইছেন। এখানে কি এই যে ক খ গ ঘ এরকম দিয়েই লিখতে হবে? আচ্ছা, ধন্যবাদ। ক খ গ ঘ দিয়েও লিখতে পারেন, ঢালাও ভাবেও লিখতে পারেন। যদি আপনার 4টা চাওয়া থাকে, 4টা চাওয়া, যে এই জায়গাতে এরকম ক খ গ ঘ দিয়ে লিখছি। যদি আপনার মনে হয় যে ক খ গ ঘ দিয়ে না লিখবেন, তাহলে এই জায়গা সে মতে বিজ্ঞ আদালতে বাদী পক্ষে প্রার্থনা। এই যে ক ক না দিয়ে তফসিল প্রণীত নালিশি ভূমিতে স্থিতি ব্যবস্থার আদেশ দানে মর্জি হয় কমা ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাহলে কমা কমা দিয়ে ঢালা মানে পেয়ারা আকারে লিখে দিব। বুঝছেন? 4টি পয়েন্ট লিখতে হবে। এরপরে আমরা চলে আসি এখানে লাস্টের যে পয়েন্টটা, তফসিল বর্ণিত সম্পত্তির পরিচয়, এটা আপনার দিতে হবে। তফসিল বর্ণিত সম্পত্তির পরিচয় কেন? এই কারণে, কারণ আপনি যে স্থাবর সম্পত্তি দিয়ে মামলা করছেন তার তো একটা পরিচয় আছে। সেটা কোন নাম্বার মৌজার, কত নাম্বার সিএস পর্সা নাম্বার, কত নাম্বার আরএস পর্সা নাম্বার, সেই সম্পত্তির বর্ণনা। এটাও আপনার এক্স্যাক্টলি জানার দরকার নাই। আপনি বলবেন যে চৌহদ্দি, যে ঢাকা ঢাকা জেলার অমুক মৌজার এত নাম্বার সম্পত্তি, ডানে এই, বামে এই, পূর্বে এই, পশ্চিমে এই, এই তো মৌজা হয়ে গেল। মোকামের নাম দেব, সেই মোকাম অনুযায়ী তো সেই মোকাম অনুযায়ী দিবেন। এখন ঢাকার, আমি মোকাম দিছি ঢাকার আদালত, এখন তফসিলি সম্পত্তি যদি গোপালগঞ্জ দেন হবে? না, হবে না। তাহলে তো ওই জায়গা দেওয়া উচিত ছিল কি, গোপালগঞ্জ। না, আট করা লাগবে না, আট করা লাগবে না, লিখে দিলেই হবে। বাস্তবে যেরকম আপনারা আট করে দেন মামলা দাখিলের সময়, এই জায়গায় আট করার দরকার নাই। ঠিক আছে? এই বিষয়ে থাকবে কি? 3 নম্বর কলমে যেটা থাকবে তফসিল তো ওই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যে সম্পত্তি নিয়ে লিখছেন সেই সম্পত্তিরই তফসিল দিতে হবে। জি। এখন আমরা আর একটা এর মানে জবাব দেখে ফেলি। জবাব একটু এতক্ষণ ধরে তো দেখলাম যে 144 145 এর মামলা কিভাবে লেখে, এখন দেখবো জবাব। জবাব কে দেয় বলেন তো? জবাব দেয় বিবাদী বা দ্বিতীয় পক্ষ বলে, বা বিবাদীও বলতে পারেন, সমস্যা নাই। জবাব খুব সহজ, ফরম্যাট একই। জবাব হলো বাদী যা যা দাবি করে গেছে তাই তাই কি করতে হবে, অস্বীকার। আগে তাই বাদী ছিল আইন মান্যকারী, বিবাদী ছিল আইন ভঙ্গকারী। আর এই জায়গা বিবাদী হবে আইন মান্যকারী, বাদী হবে আইন ভঙ্গকারী, মানে সব উল্টে যাবে। তো বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ, পিটিশন মামলা নং, এই জায়গা পিটিশন মামলার নাম্বার থাকবে, আগেরটার নাম্বার ছিল না। এটা তো নাম্বার অলরেডি মামলা একটা হয়েছে, তো এই জন্য নাম্বার থাকবে আশিকুর রহমান ডট ডট প্রথম পক্ষ বনাম চান মিয়াগং ডট ডট কি দ্বিতীয় পক্ষ। ফৌজদারি কার্যবিধির ধারা 144 এর সাথে 145 যোগ করে দিন। 144 145 ধারা, 144 আর কত 145 ধারা। বিষয় দেখেন, সকল দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত আপত্তি দাখিল প্রসঙ্গে, এই জায়গা ঘটনার স্থান সাক্ষী থেকে কিন্তু লেখা লাগবে না। এই জায়গা জাস্ট সকল দ্বিতীয় পক্ষগণের লিখিত মানে পক্ষে লিখিত দাখিল প্রসঙ্গে। তারপরে বিবাদী পক্ষে বা দ্বিতীয় পক্ষে বিনীত নিবেদন, এই যে প্রথম পক্ষের যাবতীয় উক্তি মিথ্যা বা নোয়াট আইনের পরিপন্থী। যে সকল কারণ বিদ্যমান থাকলে একটি মামলা চলতে পারে, তার কোনো উপাদান বিদ্যমান না থাকায় মামলা কি হবে, ডিসমিসযোগ্য হবে। প্রথম পক্ষের নালিশি ভূমিতে কোনো সত্য দখল নাই বিধায় উক্ত মামলার কোনো প্রতিকার কি পাবে না। মানে উনি প্রথম পক্ষ যা যা দাবি করছে তাই তাই অস্বীকার করছে, বিস্তারিত বর্ণনা, এটা সত্য মামলা লেখা তো অমুক নম্বর সিএস মৌজায় এই অবস্থায় এই অবস্থায়, এত কিছু লেখা লাগবে না যে বাদী যা যা দাবি করছে সব মিথ্যা, আমরা এরকম কোনো হুমকি দামকি কিছুই দেই নাই। তারপরে একেবারে লাস্টে যদি আসেন, এমত অবস্থায় উক্ত মামলা ডিসমিস হইবে আর শুনানিকালে উকিল বাচনিকে প্রকাশ পাইবে। আপনি যে সাধু ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নেই। এমন মামলা ডিসমিস হবে। ডিসমিস মানে, ডিসমিসের বাংলা কি? খারিজ। ডিসমিসের বাংলা শেষ নাকি? ডিসমিস মানে কি হবে? খারিজ হবে। আর শুনানিকালে উকিলের বাচনিকে প্রকাশ পাবে লিখলে হবে। শুনানিকালে উকিল বক্তব্য পেশ করবেন, অন্যান্য বক্তব্য পেশ করবেন, এটাও লিখতে পারেন। বাচনিকে প্রকাশ পাইবে মানে হলো বচন, মুখ দিয়ে বলবে, বাস্তবে না, মানে ওখানে বাকি কথা উনি মুখে মুখে বলবে, সেটা হলো বাচনিকে প্রকাশ পাইবে। এই হলো আমার
144 আর 145 এর ইটি দিয়ে শুধু তারিখটা হ্যাঁ দিবেন না? ইটি টাং দিয়ে তারিখ, নাম টাম দেওয়ার দরকার নাই, নাম টাম বাস্তবে দিয়েন, নাম টাম বা বাস্তবে যদি অন্যান্য কাগজপত্র দাখিল করে ফিরিস্তি আকারে দাখিল করে, এই জায়গা আমাদের দরকার নাই। ইটি দিয়ে শেষ। জি, ইটি টাং। তো এই হলো আমাদের 144 এন্ড 145 এর মামলার A to Z। এখান থেকে অনেক প্রবলেমেটিক প্রশ্ন হয়ে থাকে। আগামীকাল আমরা প্রবলেমেটিক প্রশ্ন প্যাটার্ন গুলো আলোচনা করব বা অন্যান্য টপিক শুরু করব। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যারা পুরাতন আমাদের এখানে পড়তে আসছেন, আপনারা যারা গতবার আসেন নাই, আগে আমরা লিখাতাম নাকি, আর এখন আপনারা সকল সাবজেক্টে শীট পাবেন, কিন্তু লেখা যে একেবারে নাই তা না। নির্দিষ্ট সময় পরীক্ষা হবে, এই তো কিছু পড়াই পরীক্ষা, এবং পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, তখনও পরীক্ষা দিতে হবে, এ হচ্ছে লেখা। আর এখন যা যা পড়াবো সবকিছুর শীট পাবেন, আপনাদের কোনো ফটোকপি করা লাগবে না, আমি এখান থেকে কপি দিব আর কি। এই আর কি হচ্ছে পদ্ধতি। তো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন, নোট রিলেটেড যে কোনো কথা আমার সাথে পার্সোনালি জিজ্ঞেস করেন। এই জায়গা অনলাইনে যারা আছেন আমার সাথে এখানে বললেন না। আর ওই মাহবুব সাহেব আপনার নোট পথে আছে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই আর কি। আছে। স্যার, আহ, 1 থেকে 4 নম্বর ছোট্ট প্রশ্ন। বলেন। 1 থেকে 4 নম্বর ছোট্ট প্রশ্ন। ক্লাস হয়েছিল। আচ্ছা, সেটা পেয়ে যাবেন আস্তে আস্তে। আসেন, আগামীকাল আসেন, দেওয়ানি। এটা হচ্ছে যে আমি তো আপনাদের বললাম যে আমি তো এই শীট, যেমন আপনাদের একবারে বই একখান ফৌজদারি দিয়ে দেবো, ওইখানে যে বাধাই করে একবারে পড়বেন। এ তো আপনারা আজকে ইনস্ট্যান্টলি আসছেন, এজন্য এতটুকু দেওয়া। আজকের ক্লাসে হ্যাঁ, আজকের ক্লাসের জন্য। নর্মালি ফৌজদারি একবারে পেয়ে যাবেন, যে সাবজেক্ট পড়বো সেই সাবজেক্টের বই আগে পেয়ে যাবো। আজকে ক্লাস করতে হবে। 8টায়, জি, আগামীকালও 8টায়। স্যার পবিত্র বাবা তাকে টাকা হ্যাঁ, যার যার নোট আমি বলছি তো দিয়ে দেবো। নোটের কথা পার্সোনালি বলেন, জাহিদ, মাহবুব, সবার নোট পেয়ে যাবেন। একটু সময় দেন। বলবেন স্যার সময় নিতে নিতে আর কি করবেন, একটু অপেক্ষা করেন। যা দিছি আপাতত দেখেন, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আর ক্লাস লেকচার পেয়ে যাবেন, আপলোড দিয়ে দিব।